দিয়ে মাছ ধরার কৌশলকে ট্রলিং বলে। কথা ক্লিয়ার? এই কে কে বোঝো নাই ট্রলিং কি? জি স্যার, বুঝছি স্যার। স্যার আরেকবার ডেফিনিশনটা বললে ভালো হতো। Trawling is a method of fishing where trawl net is operated with the help of mechanized fishing vessel trawler. Mechanized fishing vessel পর্যন্তই শেষ, ব্র্যাকেটে ট্রলার, মানে মেকানাইজড ফিশিং ভেসেলটার নাম হলো ট্রলার। মানে ট্রলার দিয়ে ট্রল নেট অপারেট করে যে মাছ ধরার কৌশল সেটাকে বলা হচ্ছে ট্রলিং। TRAWLING, ট্রলিং। আর আরেকটা হচ্ছে ট্রুলিং, TROLLING, ট্রুলিং, TROLLING, ট্রুলিং। ট্রলিং হলো ট্রল নেট দিয়ে মাছ ধরার কৌশল, আর ট্রুলিং হচ্ছে আলাদা। ট্রুলিং হলো নদীতে একটা দড়িতে করে হুক লাগায়ে মাছ ধরার কৌশল হলো ট্রুলিং। ট্রুলিং আর ট্রলিং কিন্তু আলাদা। ট্রুলিং হচ্ছে একটা ফিশিং মেথড, ট্রুলিং সেটা হচ্ছে একটা নৌকাতে করে রশিতে বিভিন্ন বড়শি সেট করে আস্তে আস্তে স্লো মুভিং ভেসেল থেকে মানে অ্যাঙ্গলিং করাটাই হলো ট্রুলিং। এটা পরে যাব আমি। স্লো মুভিং ভেসেল থেকে অ্যাঙ্গলিং করা, অ্যাঙ্গলিং বোঝো? না স্যার। কোন করে? অ্যাঙ্গলিং মানে হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরাকে অ্যাঙ্গলিং বলে। বড়শি দিয়ে মাছ ধরার নাম হচ্ছে অ্যাঙ্গলিং, ঠিক আছে? বড়শি দিয়ে মাছ ধরার নাম হচ্ছে অ্যাঙ্গলিং। আর ছোট ছোট নৌকা দিয়ে অ্যাঙ্গলিং করা হয়, মানে লং লাইনিং। লং লাইনিং মানে অনেকগুলো বড়শি সেট করে একটা রশি দিয়ে মানে টানা হয় নৌকা দিয়ে, এটাকে বলা হয় ট্রুলিং। মানে একটা রশিতে অনেকগুলো হুক সেট করা হয়। হুক কি? বড়শির কল চিনো? আংটা। আংটা? বড়শি চিনো? বড়শি? জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে বলা হচ্ছে বড়শি। এই যে এটা বড়শি, ঠিক আছে? দেখতে পাচ্ছ বড়শি? এইটা হচ্ছে বড়শি। এইটাতে অনেকগুলো পার্ট থাকে, দেখো। একটা আইডিয়াল বড়শির পার্ট কি কি? আই আছে, মানে যে রশি যেখানে লাগানো হয় বা সুতা লাগানো হয় গোল একটা ই থাকে, সেটাকে বলা হচ্ছে আই। তারপরে মাঝখানের যে ভাঁজ অংশ সেটাকে বলা হচ্ছে স্ন্যাক। তারপরে এটাকে বলা হচ্ছে গ্যাপ, পয়েন্ট। বার্ব, বার্ব মানে কি? যেখানে বাধা প্রাপ্ত হয়, ওই যে যে জায়গায় খাঁজ থাকে, বার্ব। দেখতে পাচ্ছ? বার্ব দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। মাছ ঢোকার পর আর বের হতে পারে না, আটকায় যায়। এটা স্যার। হচ্ছে, হ্যাঁ বলো। স্যার বারবেও কি ওখানেও একটা কাটা আছে ছোট, যেটা অস্পষ্ট লাগছে স্যার? বারবের এটাই ওখানে তো স্যার। বার্ব, তো ওইটা ওই কাঁটাটুকুকে বলা হয় বার্ব। আচ্ছা জি উপরেরটা তো স্যার। বার্ব না, উপরেরটা হলো পয়েন্ট, যেদিক দিয়ে ফুটবে বা বিঁধবে। ওকে স্যার। যেদিক দিয়ে বিঁধবে ওইটার নাম হচ্ছে পয়েন্ট, আর ভিতরে যে খাঁজ থাকে তীরের মতো খাঁজ, ওইটা হলো বার্ব, ঠিক আছে? এইটার ছবি আঁকা শিখতে হবে। এই হুকের ছবিটা, আইডিয়াল ফিশ হুকের ছবি আঁকা শিখতে হবে, এই ছবিটা আঁকতে হবে, ঠিক আছে? স্যার তাহলে এখানে দুইটা তো পিনের মতো অংশ থাকবে তাই না? একটা ওই যে বারবের যেটা ওখানে একটা তোমার একটা সুস, সামনেটা হলো সুস পয়েন্ট, আর ঢোকার পরে যেটাতে বের হতে দিবে না, আটকাবে, সেটা হচ্ছে ভাঁজ বা বার্ব। ওকে স্যার। তোমরা দেখছো না? তীর দেখছো? তীর, জি স্যার। জি স্যার। তীরের যে প্রথমে গায়ে ঢোকে যেটা, ওই সামনের পয়েন্ট মানে ঢুকবে, আর এরপরে বের হতে পারবে না, এরপর খাঁজ থাকে, দেখছো না? জি স্যার। জি স্যার। একই একই জিনিস। যাক, আমরা যেটা বলতেছিলাম ট্রলিং আর ট্রুলিং। ট্রলিং হচ্ছে মেকানাইজড ফিশিং ভেসেল, ট্রলার দিয়ে ট্রল নেট অপারেট করে মাছ ধরার কৌশল হচ্ছে ট্রলিং। ট্রলিং কত ধরনের হয় আমি সেদিন বলেছি। অপারেশনের উপর ভিত্তি করে সারফেস ট্রলিং, মিড ওয়াটার ট্রলিং, বটম ট্রলিং, মনে আছে? জি স্যার। জি স্যার। এরপর বলেছি, সেদিন আলোচনা করা হয়েছে মাছ ধরার উপর ভিত্তি করে কি কি ট্রলিং হয়। একটা হচ্ছে শ্রিম ট্রলার, তারপরে হচ্ছে ফ্রেশ ওয়াটার ট্রলার, হিলসা ট্রলার, বিভিন্ন রকম। এরপরে সাইড ট্রলিং, স্ট্র্যান্ড ট্রলিং।
মানে যে ট্রলনেটটা ট্রলারের সাইড দিয়ে অপারেট করা হয় সেটা হলো সাইড ট্রলিং, যেটা পিছন থেকে অপারেট করা হয় সেটা হচ্ছে স্টার্ন ট্রলিং। এর ফলে মানে কি ধরনের বোর্ড ব্যবহার করা হয়, ওটোর ডোর বা ওটোর বোর্ড, এটার উপর ভিত্তি করে দুই ধরনের। এগুলো আমি সেদিন মনে হয় বলেছিলাম বা আলোচনা করেছিলাম। আমরা কি করেছিলাম? স্যার না স্যার, এগুলো স্যার আলোচনা হয়নি। আমি ট্রলিং এর ক্লাসিফিকেশন গতদিন পড়িয়েছি, তোমাদের মনে নাই সেটা বলো। আমি সারফেস, মিড ওয়াটার, বটম ট্রলিং, তারপরে স্যার লাস্ট হচ্ছে লিফট নেট পর্যন্ত পড়ানো হয়েছিল। তাহলে তুমি ওটোর ডোর কই পাইলা আর বোর্ড কই পাইলা না পড়াইলে? আমি পড়িয়েছি, এটা আমি তোমাদের বললাম না, আমি আবারও বলছি, কিন্তু আমি পড়িয়েছি সেদিন। আচ্ছা যাক, তোমরা লিফট নেট পড়ছো এখন, তাহলে আমি এদিক থেকে যাই। স্যার গিয়ারের ক্লাসিফিকেশনও পড়েছি। হ্যাঁ সেটাই তো বলছি আমি ওখানে স্যার তো। গিল নেট পর্যন্ত পড়ানো হয়েছে। আচ্ছা, গিলনেট পর্যন্ত পড়ানো হয়েছে। গিলনেট হলো কত ধরনের হয়? সারফেস ওয়াটার গিলনেট, মিড ওয়াটার গিলনেট, বটম ওয়াটার গিলনেট। পড়ছো এগুলা? জি স্যার। ওকে, এখন সারফেস গিলনেট হলো যেটা পানির উপর দিয়ে সেট করা হয়, সেটা সারফেস গিলনেট। মিড ওয়াটার গিলনেট হলো যেটা মাঝামাঝি সেট করা হয়, সেটা মিড ওয়াটার গিলনেট। আর বটম ওয়াটার গিলনেট হলো নিচে সেট করা হয়। ঠিক আছে, এই যে দেখো এখানে একটু ছবি, এখানে একটু ছবি দেখো। এত বড় চ্যাপ্টার স্লাইড করতে গেলে অনেক সময় লাগবে, অনেক গুলো চ্যাপ্টার হবে, সম্ভব না তোমাদের স্যার এই। লেখাগুলো অনেক ছোট লাগতেছে। আচ্ছা, লেখা দেখার দরকার নাই তোমাদের, তো ছবিটা দেখতে পাচ্ছ কিনা সেটা দেখো। জি স্যার। ছবি দেখা যায়? জি স্যার। এটা কিন্তু বটম ওয়াটার গিলনেট। দেখো একবারে নদীর নিচে সেট করা আছে। এটা কি দিয়ে সেট করা আছে? এটা তো উপরে ভেসে ওঠার কথা, কেন ভেসে উঠছে না? এটাকে ওয়েট দেওয়া আছে, দুই পাশে দুইটা পতাকা দিয়ে, নিচে দেখো ভারী একটা পাথর দিয়ে সেট করা আছে। এটাকে বলা হয় কি? সিঙ্কার। সিঙ্কার, সিঙ্কার কি? অ্যাঙ্করিং করা হয় যেটা দিয়ে। অ্যাঙ্করিং বোঝো? স্যার নোঙ্গর ফেলা মানে? নোঙ্গর করা, ওই রকম, জাস্ট লাইক নোঙ্গর করা। ভারী একটা বস্তু দিয়ে জালটাকে নিচের দিকে ফিক্স করে দেওয়া, আর জালের মাথায় দেখো গোল গোল অনেকগুলো মানে ফ্লোট দেখা যাচ্ছে। ফ্লোট মানে ভাসাতে সাহায্য করে যেটা, ওইটা ফ্লোট গুলো দেখতে পাচ্ছ, ফ্লোট। জি স্যার। ইয়েস স্যার। জালের উপরে দেখো ফ্লোট, আর নিচের দিকে দেখো এই যে ভারী ভারী কালো কালো সিঙ্কার। তার মানে কি? ভারীটা নিচের দিকে তাকে টানবে, ফ্লোটটা তাকে ভাসাইতে চেষ্টা করবে। জালটা কি থাকবে তখন? সোজা থাকবে। কথা কি বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। ওকে, এটা হচ্ছে বটম ওয়াটার গিলনেট। তো এরকমই সারফেস ওয়াটার গিলনেটটাও এরকমই থাকে, কিন্তু সারফেস ওয়াটার গিলনেটটা একটু সারফেসে সেট করা হয়, এটা বটমে। আর মিড ওয়াটার গিলনেটটা ব্যবহার করা হয়। ওকে, আমরা এখন গিলনেটের মধ্যে একটা স্পেশাল টাইপস অফ গিলনেট আছে। তোমরা ট্রামেল তো নেট ছিল। ট্রামেল নেট, এই ট্রামেল নেটটা একটু দেখো, দেখতে পাচ্ছ ছবিটা? জি স্যার। ট্রামেল নেট হচ্ছে এখানে তিনটা জাল থাকে। ট্রামেল নেটে তিনটা জাল থাকে, 3 লেয়ার। কেন তিনটা লেয়ার থাকে? এখানেও গিলনেট, কিন্তু তিনটা লেয়ার থাকে। প্রথম যে জালটা, সেটার মেশ সাইজ অনেক বড় হয়। মেশ সাইজ বুঝো তো? জি স্যার। জি স্যার। ট্রামেল জালের নেটে, ফাঁকা। হ্যাঁ ট্রামেল নেটে তিনটা লাইন থাকে বা তিনটা ওয়াল থাকে, মানে তিনটা জাল মিলে একটা জাল। প্রথম জালের মেশ সাইজটা বড় হয় এবং ট্রান্সপারেন্ট হয়, যেটা দিয়ে মাছ ইজিলি ভেদ করে ভিতরে ঢুকতে পারে। ভালো করে বুঝো, প্রথম নেটের মেশ সাইজটা অনেক বড় হয়, যার কারণে মাছটা ইজিলি পাস করে চলে যেতে পারে। এরপরে দ্বিতীয় নেট যেটা সেটাও বড় থাকে, মানে দ্বিতীয়টা ছোট থাকে, সরি। দ্বিতীয় যেটা মানে মাঝখানে যেটা নেট থাকে, সেটার মেশ সাইজ খুবই ছোট থাকে, যাতে মাছটা কোনোভাবে বের হতে না পারে এবং মাছটার কোনো ইনজুরি না হয়। এরপর তৃতীয়টা হচ্ছে আবার মেশ সাইজ বড় থাকে। এখন মাছটা তাহলে কিভাবে ধরা পড়বে? ধরা পড়বে এইভাবে, প্রথম যেটা মেশ সাইজ বড়, সেইটা ভেদ হয়ে চলে যাবে, ঠিক আছে? ভেদ হয়ে যাওয়ার পরে মাঝখানে যে ছোট মেশ সাইজের জালটা থাকে, সেটা ঢিলে ঢালা রাখা হয়। ঢিলে ঢালা রাখা হলে কি হবে? মাছটা সেখানে গিয়ে বাধা পায় ওর মধ্যে জড়ায় যায়, পালানোর চেষ্টা করে। যখন পালাইতে চায়, সে ওই
কাপড়ের মতো ওইটা পলটায় অন্য একটা জাল দিয়ে পার হয়ে যায়, মানে অন্য যে থার্ড ওয়াল বা ফার্স্ট ওয়াল যেদিকে আসুক, যখন জালের মধ্যে জড়াই যায়, ডান দিকে আসুক বা বাঁ দিকে আসুক, আগে পিছে যেদিকে যাক, সে পকেট আকারে আরেকটা জালের মধ্যে ওই জাল সহ জড়াই ঢুকে যায়। তোমরা কি বিষয়টা বুঝতে পারতেছো কিভাবে? জি স্যার। আচ্ছা, জি এটার স্যার। একটা এটার একটা সহজ এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হচ্ছে, মনে করো তুমি দৌড় দিচ্ছ, দৌড় দিতে দিতে তোমার দুই পাশে দুইটা জাল রাখা হয়েছে। প্রথম জালটা তুমি মেশ সাইজ, তুমি ওটাতে পার হয়ে চলে যেতে পারবা। মাঝখানে একটা মশারি জাল রাখা হয়েছে, ওটা তো তুমি পার হতে পারবা না, ওটার মধ্যে তুমি জড়াই যাবে না? এই জি কথার স্যার। উত্তর দাও। জি তুমি স্যার। ওই জালটার সাথে জি নিজেকে স্যার। তো জড়াই যাবা। এরপরে পিছন দিকে আরেকটা জাল রাখা হয়েছে যেটা মেশ সাইজ অনেক বড়, তুমি পার হয়ে যেতে পারতা, কিন্তু ওইটা তুমি পার হয়েও গেলা, কিন্তু কি নিয়ে যাবা? মাঝখানে যে ঢিলে ঢালা মশারির জাল, এটা সহিত তো পার হয়ে যাবা। হ্যাঁ। আর এটা পার হয়ে গেলে কি ওখানে একটা ওই ওই আগের জালে কি একটা পকেট তৈরি হবে না? এখানে তাকাও, এই নেটটার দিকে তাকাও। এই তোমরা কি কিছু বুঝতে পারতেছো না, না বোঝো না কোনটা? স্যার একটু স্যার, কঠিন বুঝতে পারছি। হচ্ছে স্যার। হ্যাঁ, আরেকবার একটু বললে ভালো স্যার কেমন স্যার যেন কথা মনে বললাম আমি এবার। এই কে গ্যাগ ও করতেছে, সে কথা বলিও না, বন্ধ করো। কি কোনো পিক আছে? সরি। এই যে বুঝতে পারতেছো বা যে বোঝো নাই, সে একজন করে কথা বলো, গ্যাগও করো না। স্যার হ্যাঁ বলো, কে বলতেছো, কথা বলো। এই ইলা, শুনতে পাচ্ছো? জি স্যার। হ্যাঁ, তুমি কি কি বুঝছো সেটা বলো। স্যার প্রথম নেটটা মেশ সাইজটা বড় হয় যার কারণে মাছ ঢুকে যেতে পারে ইজিলি। তারপরে সেকেন্ড নেট মেশ সাইজ ছোট হয়, বেরোতে পারবে না। এইটা বলছিলাম। আমি আবারও বলছি, এরপর আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করবো, যে বুঝবা না তার খবর আছে। আমি নাম ধরে ধরে জিজ্ঞেস করবো, কিন্তু আমি বলি শোনো। তিনটা নেটের ওয়াল থাকে ট্রামেল নেটে। ট্রামেল নেটে তিনটা লেয়ার থাকে, দুই পাশের দুইটার মেশ সাইজ বড় থাকে, মাঝখানেরটার মেশ সাইজ খুবই ছোট থাকে। ট্রামেল নেটে তিনটা লেয়ার থাকে, দুই পাশের দুইটা নেটের মেশ সাইজ খুবই বড় থাকে, মাঝখানেরটা খুবই ছোট থাকে। ঘটনাটা কি ঘটে? প্রথম জাল থেকে মাছটা ইজিলি ভিতর ভেদ করে ভিতর ঢুকতে পারে, তার কোনো বাধা পায় না। এদিক দিয়ে ঢুকুক আর দুই দিক দিয়ে ঢুকুক, জাল তো আর এক জায়গায় সেট করা হয় না, মাছ যে কোনো দিক দিয়ে ঢুকতে পারে, তাই না? জি স্যার। মাছ তো সামনের দিকে আসতে পারে, নেটের পিছন দিক থেকে আসতে পারে। জালটা তো পানিতে সেট করা হয়, যেদিক দিয়ে মাছ আসুক আমরা একদিক চিন্তা করি। একদিক থেকে মাছ যখন বড় মেশ সাইজ দিয়ে পার হয়ে যায়, মাঝখানে ছোট মেশ সাইজের জালে সে ঢিলে ঢালা থাকার কারণে ওটাতে পেঁচায় যায়। ওটাতে কিন্তু সে মানে তার ঢুকে যেতে পারে না, কিন্তু জড়ায় যায়, মানে জড়ো মানে ওখানে কাপড়ের সাথে মতো সে পেঁচায় যায়। যাওয়ার পরে সে এখন চিন্তা করে, হয় এদিকে যাব না ওদিকে যাব, তাই না? এদিকে আসতে হলেও সে ওই প্যাচ সহ কাপড় সহ নেট পার হয়ে আসে, ফলে একটা পকেটের মতো সৃষ্টি হয়, ওখানে সে আটকা পড়ে যায়। ওদিকে গেলে কি ঘটনা ঘটে, কি বুঝতে পারোনি এখনো? জি স্যার, ক্লিয়ার স্যার বুঝছি। এবার। জি স্যার, বুঝতে পেরেছি। ছবিটার দিকে তাকালেই তো বোঝা যায় ভাই। দেখো, মাছ পকেটের মতো সৃষ্টি করে এই যে এখানে আটকা পড়ে গেছে। এখন কথা হচ্ছে যে কারেন্ট জাল বা অন্যান্য গিল নেটের মধ্যে এর পার্থক্য কি? কেন এখানে তিনটা লেয়ার ব্যবহার করব? এখানে কেন তিন ধরনের জাল ব্যবহার করব? এটা অপচয় কিনা বা কেন করব? এই প্রশ্নটা কেউ করো কেন, কেউ করো না কেন, বা কেন করা হয় কে বলবা? মাছ মাছগুলোর কোনো ইনজুরি হয় না। তারপরে স্যার, এটা সাস্টেইনেবল ফিশিং। সাস্টেইনেবল ফিশিং, ইকো ফ্রেন্ডলি ফিশিং। ওকে, স্যার এটা যে, স্যার হ্যাঁ বলো। স্যার যেহেতু এখানে পকেট তৈরি হয়, এখান থেকে মাছগুলো বের করা সহজ, এটা কি কোনো কারণ? হতে পারে, সবকিছুই পসিবল। সেটা হচ্ছে কারণ হচ্ছে, ও যেটা বললো প্রথমে, মাছটা ইনজুরি হয় না, মাছের কোয়ালিটি ঠিক থাকে, মাছটা ইনজুরি হয় না, মাছটা কোনো ক্ষত হয় না। যে কোনো গিল নেটে দেখবা মাছ কি হয়, তার ফুলকা বা গিল নেট নাম হয়েছে কেন? তার গিলে বাধা পায়, এই কারণে গিল নেট নাম হয়েছে। তো গিলে বাধা পেলে সে মাছটা তখন লাফালাফি করে কিছুক্ষণ আহ
বেঁচে থাকতে পারে, তারপরে কি হয় সে মারা যায়। এরপরে তার শরীরে অনেক সময় দেখা যাচ্ছে যে আইস টাইস উঠে যায়, লাফা কিছু ক্ষতি হয়। কিন্তু এই জালে কোনো ধরনের এই ধরনের কোনো ফিজিক্যাল ইনজুরি হয় না, সুযোগই নাই। কারণ কি, সে বড় মেশ পার হয়ে গেছে, এরপর সে কাপড়ের মতো পল্টায় আর একটা পকেটের মতো হয়ে ভিতরে ঢুকে গেছে, এখানে সে জীবন্ত থাকে পানিতে, তার ক্ষতি হয় না। এটা সাধারণত যেগুলো হাই ভ্যালু ফিশ সেগুলো ধরার জন্য ব্যবহার করা হয়, চিংড়ি ধরার জন্য ব্যবহার করা হয়, ব্রুট ফিশ ধরার জন্য ব্যবহার করা হয়। এবং অনেক সময় যে সকল মাছ আমরা হাই ভ্যালু, যেগুলো আমরা চাই লাইভ অবস্থায়, সেগুলো ধরতে ব্যবহার করা হয়। এটার স্পেশালিটি হলো এটাই। আর এটা সাধারণত অন্যান্য গুলো জালের থেকে বেটার কোয়ালিটি যদি চিন্তা করি। ওকে, এটা কেউ না বুঝলে পরে আমার থেকে জেনে নিবে, এটা নিয়ে আর কথা বলা সম্ভব না। ট্রামেল নেট কি, ট্রামেল নেটের স্পেশালিটি কি, এটা তোমাদেরকে নিজের ভাষায় গুছিয়ে লিখতে হবে, এটা পরীক্ষা আসবে। পারবা না? জি স্যার। জি স্যার। ট্রামেল নেট কি, ট্রামেল নেটের স্পেশালিটি কি, যে কথাগুলো এতক্ষণ ধরে তোমরা বললাম এগুলি লিখতে হবে, নিজের ভাষায় লিখবা, আমি কিন্তু মুখস্থ কিছু লিখতে বলি নাই। ওকে, আমার গিল নেট শেষ। আজকে আমাদের যে মানে এখন ট্রোলিং বা হুক লাইনিং, লং লাইনিং নিয়ে আলোচনা করবো। আমি ট্রলিং নিয়ে কথাবার্তা একটু বলে শেষ করি। ট্রলিং হচ্ছে মেকানাইজড ট্রলার দিয়ে ট্রল নেট অপারেট করে মাছ ধরার কৌশল হচ্ছে ট্রলিং। ট্রলিং কত ধরনের? মোড অফ অপারেশনের উপর ভিত্তি করে ট্রলিং কত ধরনের? 3 ধরনের। মোড অফ অপারেশন মানে অপারেশনের উপর ভিত্তি করে ট্রলিং 3 ধরনের। সারফেস সেটা হচ্ছে তোমার সাইড ট্রলিং আর স্ট্যান্ড ট্রলিং। আর ডেপথের উপর ভিত্তি করে বটম ট্রলিং, সারফেস ট্রলিং আর মিড ওয়াটার ট্রলিং। আর তোমার যে ফিশ কি মাছ ধরনের মাছ ধরবো এটার উপর ভিত্তি করে শ্রিম ট্রলার, হিলসা ট্রলার বা ফিশ ট্রলার আর শ্রিম ট্রলার। মানে যেটাতে চিংড়ি ধরা হয় সেটা শ্রিম ট্রলার, যেটা দিয়ে মাছ ধরা হয় বা হিলসা ধরা হয় সেটা হলো ফিশ ট্রলার। এই 3টা ক্লাসিফিকেশন তোমাদের জানা থাকতে হবে। আমি আবারও বলছি, এর উপর ভিত্তি করে ট্রলার 3 ধরনের: সারফেস ট্রলার, মিড ওয়াটার ট্রলার, বটম। আর হচ্ছে তোমার অপারেশনের উপর ভিত্তি করে 2 ধরনের: সাইড ট্রলিং আর স্ট্যান্ড ট্রলিং। আর একটা তোমার মাছ কি মাছ ধরা হবে এটার উপর ভিত্তি করে ট্রলিং 2 ধরনের: শ্রিম ট্রলিং আর হলো ফিশ ট্রলিং। ওকে, এখন আমার কথা হচ্ছে সাইড ট্রলিং আর স্ট্যান্ড ট্রলিং। স্টার্ন, STERN, স্টার্ন, এটা হচ্ছে সাইড ট্রলিং। ট্রল নেট তো আমরা ট্রলার থেকে অপারেট করব। ট্রলার কিন্তু একটা নৌকার মতো জাহাজ। ট্রলার কি একটা জাহাজ, আর ট্রল নেট হলো একটা জাল। তো ট্রলারের পিছন দিক থেকে যদি আমি ট্রল নেটটা অপারেট করি সেটা হবে কি? ট্রলিং নেট। স্টার্ন ট্রলিং। স্টার্ন ট্রলিং ট্রলারের পিছন দিক থেকে, মানে ট্রলারের শেষ মাথা থেকে যদি আমি জাল অপারেট করি সেটা হবে স্টার্ন ট্রলিং। আর যদি ট্রলারের সাইড থেকে, এক পাশ থেকে, ডানে বাঁয়ে যে কোনো পাশ থেকে জাল অপারেট করি সেটা হবে কি? সাইড ট্রলিং। সাইড ট্রলিং। এখন হুইচ ট্রলিং ইজ বেটার, মানে কেন বেটার, স্টার্ন ট্রলিং বা সাইড ট্রলিং কোনটা বেটার? এখানে হচ্ছে স্টার্ন ট্রলিংটা বেটার। কেন? কারণ তুমি যখন সাইড ট্রলিং করবা তোমার জালের ওয়েট খুব বেশি হলে কি হবে, মাছ অনেক ধরা পড়লে বা সাইড থেকে অপারেট করা একটু কষ্টকর হবে, তোমার ট্রলারই উল্টা যেতে পারে অনেক সময়, তাই না, জালের ভারে। তো এই কারণে সাইড ট্রলিংটা একটু কষ্টকর, স্টার্ন ট্রলিংটা হলো বেটার। কারণ হলো কি, পিছন দিক থেকে অপারেট করা হয়, ট্রলারের ভারসাম্য রক্ষা করা যায়, ইজিলি অপারেট করা যায়, সেটাকে কোনো ধরনের তোমার ট্রলারের উপরে কোনো পড়ে না, স্ট্রেস পড়ে না, এবং স্মুথলি অপারেট করা যায় পিছন দিক থেকে। আর সাইড ট্রলিং এ কি হয়, এখানে তুমি সাইড থেকে অপারেট করতে গেলে অনেক সময় জালের যে ব্যালেন্স করা খুব কঠিন হয়ে যায়, আবার অনেক সময় ট্রলারের সাথে জড়াই যেতে পারে, ট্রলারের সাথে জালটা জড়াই যেতে পারে না, সেক্ষেত্রে এর থেকে স্টার্ন ট্রলিংটা বেটার। স্টার্ন ট্রলিং এ জালটা কি হয়, ট্রলার থেকে অনেক দূরে থাকে, পিছনে থাকে, ফলে জালটা অপারেট করা ইজি, মাউথ ওপেনিং থাকে, সবসময় এটাকে মনিটর করা ইজি হয়, এবং ট্রলারের উপর কোনো স্ট্রেস পড়ে না। এই কারণে সাইড ট্রলিং এর থেকে স্টার্ন ট্রলিংটা বেটার, এটা মনে রাখিও। তাহলে ট্রলারের ক্লাসিফিকেশন, ট্রলিং এর ক্লাসিফিকেশন শেষ। সারফেস ট্রলিং হলো যে ট্রলিং মেথডে সারফেস ওয়াটার বা পেলাজিক ফিশ ধরা হয়। পেলাজিক ফিশ কি?
পেলাজিক ফিশ কি? স্যার সামুদ্রিক মাছ। পেলাজিক ফিশ, পেলাজিক ফিশ কাকে বলে? পেলাজিক ফিশ স্যার পেলাজিক অঞ্চলে যে ফিশ গুলো পাওয়া যায় স্যার। হ্যাঁ, ভুলেই সুন্দর গেছি। কথা, কিন্তু পেলাজিক অঞ্চল কোনটা? স্যার সমুদ্রের মোটামুটি গভীর মাঝের অঞ্চল, এটা ভুলে গেছি স্যার, দুঃখিত। আর কেউ বলতে পারবা? ও চেষ্টা করেছে, থ্যাংক ইউ। পেলাজিক হচ্ছে, ও যেটা বললো পেলাজিক রিজিয়ন, তোমরা এগুলো পড়ার কথা, আমি জানি না তোমাদের। স্যার ওশান আর লেকের অঞ্চল। নো নো নো, ওখানে লেকের অঞ্চল হতে পারে, কিন্তু ওইরকম না। এখানে পেলাজিকের মধ্যে অনেকগুলো আছে, ইপি পেলাজিক, মেসো পেলাজিক, হেডো পেলাজিক। তোমরা কি এগুলো ম্যানেজমেন্টে পড়ছো না? মানে তোমাদের যে ওয়াটার যে ম্যানেজমেন্টে তোমাদের কোর্স ছিল অ্যাকোয়াটিক ইকোলজি, সেখানে কি পড়ানো হয়নি এগুলো? স্যার পেলাজিক হলো সমুদ্রের তীরবর্তী অঞ্চলটা স্যার, কাছাকাছি আচ্ছা, যেটা থাকে। কাছাকাছি, কিন্তু সমুদ্রের তীরেই শুধু পেলাজিক থাকবে এমন না, গোটা সমুদ্রে পেলাজিক আছে। পেলাজিক হচ্ছে সাধারণত, চিন্তা করো, সমুদ্রের আলো, সমুদ্র বা পুকুর বা নদী নালা যেখানে হোক, সূর্যের আলো যে পর্যন্ত পৌঁছায় পানিতে, সেটা হচ্ছে কি সানলাইট রিজিয়ন, লিটোরাল জোন না? জি স্যার। লিটোরাল, নিমনেটিক এগুলো পড়ছো না? প্রোফান্ডাল। জি স্যার। লিটোরাল জোন সাধারণত লিটোরাল এবং সাবলিটোরাল এই রিজিয়নে যে সকল মাছ থাকে তাদেরকে বলা হয় পেলাজিক ফিশ। মানে সি, মানে সারফেস থেকে মিড ওয়াটার পর্যন্ত মোটামুটি থাকে এরা। সিতে সারফেস থেকে মিড ওয়াটার পর্যন্ত থাকে পেলাজিক ফিশ। আর যেগুলো মিড থেকে বটম পর্যন্ত থাকে সেগুলো হলো কি বটম ডুয়েলিং ফিশ বা বটম ফিশ। পেলাজিক ফিশ আর বটম ফিশ এই দুটা কিন্তু জানতে হবে, ঠিক আছে? ওকে, তো আমি যেটা বলতেছিলাম যে পেলাজিক ফিশ বা পেলাজিক ফিশ ধরার জন্য যেগুলো মাছ ট্রলার ব্যবহার করা হয়, ট্রলিং করা হয়, সেটা হচ্ছে সারফেস ট্রলিং। বটম ট্রলিং হলো যেগুলো বটম ফিশ ধরা হয়, কাদার উপর দিয়ে টানা হয়। আর মিড ওয়াটার হলো মাঝামাঝি রিজিয়নে যেগুলো ফিশিং করা হয়। এটা সহজ। আর দুইটা বললাম যে শ্রিম্প ট্রলিং আর ফিশ ট্রলিং। চিংড়ি ধরার জন্য যে ট্রলিং মেথড সেটা হচ্ছে শ্রিম্প ট্রলিং, কারণ চিংড়ির মেশ সাইজ পুরাটাই আলাদা, চিংড়ির জাল পুরাটাই আলাদা হতে হয়, তাই ট্রলিং মেথডটাও আলাদা, সেটা হচ্ছে শ্রিম্প ট্রলিং। চিংড়ি একটা আলাদা জাতের প্রাণী, সো চিংড়ি ধরার জন্য আলাদা নেট ইউজ করতে হয়। সেই নেটিং করতে যে ট্রলিং মেথড করা হয় সেটা হচ্ছে শ্রিম্প ট্রলিং। আর ফিশ ট্রলিং হলো হিলসা, সার্ডাইন, টুনা, ম্যাকরেল এই জাতীয় মাছ ধরতে যে সকল ট্রলিং করা হয় সেটা হচ্ছে ফিশ ট্রলিং। ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। আমরা এখন যেটা পড়বো হুক বা হুক ফিশিং, মানে বড়শি ফিশিং। যেটা আমরা ওন্ডিং গিয়ার পড়েছিলাম, তখন পড়েছিলাম কোঁচ, এক কাটা, তে কাটা, বড়শি, এগুলো পড়ছিলাম না? ভুলে গেছে সব? ওন্ডিং গিয়ার কি? ওন্ডিং গিয়ার কি? ওন্ডিং গিয়ার, আরে ওন্ডিং গিয়ার কি? স্যার মানে আঘাত করে যে চালেন, মানে আঘাত করে মাছ ধরা। ওন মানে কি? ওন মানে ক্ষত না? জি স্যার। যে ফিশিং মেথডে স্যার মাছের আঘাত। যে ফিশিং মেথডে ফিশের ক্ষত হয় সেটাই হলো ওন্ডিং গিয়ার। স্যার যে চবক দিয়ে ধরে। যেমন তোমরা এক কাটা, তে কাটা, কোঁচ, বড়শি এগুলো হলো ওন্ডিং গিয়ার। মাছের বডিতে আঘাতপ্রাপ্ত হয় বা ক্ষত হয়। বড়শি দিয়ে কি হয়? মাছের পেটে বা মুখে ক্ষত হয়। তারপরে কোঁচ, কোঁচ অল্প শ্যালো ওয়াটার বডিতে কোঁচ চিনো? জি স্যার। অল্প পানি যেখানে শ্যালো ওয়াটার বডিতে রাতের বেলা জ্বালাইলে মাছ দেখা যায়, সেখানে দূর থেকে বা কাছাকাছি থেকে মানে আয়রনের বা মেটালের কোনো খাঁচ আছে, বার্ব আছে, এরকম দিয়ে আঘাত করে মাছের বডিতে আঘাত ক্ষত করে মাছকে ধরা হয়। এগুলো হচ্ছে ওন্ডিং গিয়ার। তো বড়শি ইজ ওয়ান কাইন্ড অফ ওন্ডিং গিয়ার। তো আমরা এখন যেটা দেখবো, বড়শি দিয়ে কি কি ভাবে মাছ ধরা যেতে পারে। বড়শি দিয়ে বিভিন্ন ভাবে মাছ ধরা যেতে পারে। একটা হচ্ছে হাত বড়শি, যেটা আমরা দেখে থাকি পুকুর পাড়ে ছেলে মেয়ে বা আবাল বৃদ্ধ বনিতা খাবার দিয়ে মাছ ধরে বড়শি দিয়ে, দেখছো না? এটা একটা। আবার এই বড়শিকে বড় পুকুরে হুইল বা প্যাডেল হুইলারের মাধ্যমে ধরা যায়। এরপরে দড়িতে, বড় কোনো রশিতে, আমি অনেকগুলো বড়শি সেট করলাম, একটা বড়শিতে একটা রশি দিলাম, 100 ফিট একটা রশিতে প্রতি 1 ফিট পর পর একটা করে বড়শি সেট করে দিলাম। দেওয়ার পরে এইটা আমি
পুকুরে ফেলায় রাখলাম, দুই পাশে দুইটা রশি খুঁটি বাঁধিয়ে, তাহলে কি এটা কি হলো? এটা লাইনিং, লং লাইনিং। এটা কি? লং লাইনিং। আমরা যখন হুক দিয়ে ফিশিং করি, লাইনিং করে, মানে আমি কি লাইন করে বড়শি সেট করলাম, একটা রশিতে অনেকগুলো বড়শি 1 ফিট পর পর সেট করলাম, তাহলে এটা কি লাইন ফিশিং বা লং লাইনিং। ঠিক আছে, এটাকে বলা হয় লং লাইনিং। একটা রশিতে অনেকগুলো বড়শি সেট করে মাছ শিকার করা, এটা হলো লং লাইনিং। ঠিক আছে, এই বড়শিতে কি দেওয়া হয়? অনেক সময় মাছের খাদ্য দেওয়া হয়, সেই খাদ্যগুলোকে কি বলা হয়? বেইট। বেইট মানে হলো মাছের খাদ্য। ঠিক আছে, বেইট মানে হচ্ছে মাছের খাদ্য। আমি এখন পুঁটি মাছ ধরতে যাচ্ছি, তাহলে আমি এখানে কি দিয়ে ধরবো? ময়দা দিয়ে ধরবো, তাহলে ময়দা ইজ কল্ড বেইট। ময়দায় কি বলবো? বেইট। ঠিক আছে, এখন আমি যেটা বলতেছিলাম, লাইনিং বা লং লাইনিংটা কি? লং লাইনিং হচ্ছে একটা রশির মধ্যে অনেকগুলো হুক একসাথে, মানে 1 ফিট পর পর বা একটা নির্দিষ্ট দূরত্বে রেখে সেটাকে মাছ শিকার পদ্ধতি হলো লাইনিং। এটা সাধারণত করা হয় বিলে বা নদীতে বা সমুদ্রে। এটা কিভাবে করা হয়? একটা অনেক সময় ছোট ছোট নৌকার পিছন দিকে তোমার করা হয়, একটা রশি, বড় একটা রশি ছেড়ে দেওয়া হয়, দিয়ে বড়শি ফিট করা হয় 1 ফিট পর পর। এই যে গোটা মানে নদীর কাছাকাছি তীরবর্তী এলাকায় নৌকাটা টেনে নিয়ে বেড়া হয়, ওই বড়শিগুলো কি হয়, তার পিছে পিছে আস্তে আস্তে ওই রশিটা যেতে থাকে, ওখানেও মাছ আটকা পড়ে। এটাকে বলা হচ্ছে লং লাইনিং। ঠিক আছে, আর এই লং লাইনিং এর মেথডটাকে বলা হয় ট্রুলিং। কি বলেছি আমি? ট্রুলিং। ট্রুলিং আর ট্রলিং কিন্তু আলাদা। ট্রুলিং আর ট্রলিং, আমি এখন যে কথাটা বলবো এটা খাতায় লিখবো তোমরা, এটা পরীক্ষা আসবে। হোয়াট আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ট্রলিং এন্ড ট্রুলিং? ট্রলিং এবং ট্রুলিং এর মধ্যে পার্থক্য কি কি? ট্রলিং এবং ট্রুলিং এই শীটে পাবা না, যারা ক্লাস মিস করবা তারা পরীক্ষায় মিস করবা। ট্রলিং এবং ট্রুলিং এই দুইটার মধ্যে পার্থক্য কি? প্রথম পার্থক্য হচ্ছে ট্রলিং করা হয় সাধারণত ডিপ সিতে। ট্রলিং করা হয় সাধারণত ডিপ সিতে, আর ট্রুলিং করা হয় সাধারণত নদীতে বা সি কম, মানে নদীতে দিতে পারো। ট্রলিং করা হয় সাধারণত ডিপ সিতে, আর ট্রুলিং করা হয় সাধারণত শোর রিজিয়নে বা রিভারে। ওকে, এখন ট্রলিং এ কি করা হয়? যে ভেসেলটা ব্যবহার করা হয় সেটা মেকানাইজড, মানে সেটা হলো ট্রলার। ট্রলিং এ ব্যবহার করা হয় ট্রলার, আর ট্রুলিং এ ব্যবহার করা হয় মেকানাইজড বা নন মেকানাইজড ফিশিং বোট। ট্রলিং মেথডে ব্যবহার করা হয় ট্রলার, আর ট্রুলিং এ ব্যবহার করা হয় মেকানাইজড বা নন মেকানাইজড ফিশিং বোট। আমি কিন্তু ট্রলার বলি নাই। ঠিক আছে, এখন এরপরে হচ্ছে ট্রলার সাধারণত কি কমার্শিয়াল ফিশিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ট্রলার সাধারণত বা ট্রলিংটা কমার্শিয়াল ফিশিং মেথড, আর ট্রুলিংটা হচ্ছে ট্রেডিশনাল ফিশিং মেথড। ট্রলারে সাধারণত বড় বড়, ট্রলিং মেথডে সাধারণত বড় বড় মাছ ধরা পড়ে, ট্রুলিং এ কম্পারেটিভলি ছোট মাছ ধরা পড়ে। ট্রলিংটা সাধারণত ইকোনমিক্যালি ফিজিবল, আর ট্রুলিংটা ইকোনমিক্যালি ফিজিবল নয়। ট্রলিং মেথডে কি হয়? কস্টলি, আর ট্রুলিংটা হলো চিপেস্ট মেথড। ট্রলারের ক্ষেত্রে যেটা হয়, ট্রল নেট অপারেট করা হয়, সেখানে কি মানে তোমার অনেক ম্যান পাওয়ার লাগে। ট্রলিং মেথডে অনেক ম্যান পাওয়ার লাগে, আর ট্রুলিং এর ক্ষেত্রে 2-1 জন হলে হয়, বোটে 1 জন থাকলেই হয়। কথা বোঝা গেছে? ট্রলিংটা হলো একটা মানে টাইম সেভিং মেথড, আর ট্রুলিংটা হলো কম্পারেটিভলি টাইম কনজিউমিং মেথড। কারণ ট্রলার দিয়ে অনেক মাছ ধরা পড়ে ট্রলিং দিয়ে, আর ট্রুলিং দিয়ে খুব কম মাছ ধরা পড়ে, কারণ 50টা বড়শি দিলে 2-3টা বড়শিতে মাছ পড়ে। তো যাক, এই আর কি, এখান থেকে তোমরা 5-7টা পার্থক্য নিজের মতো করে লিখে নিবা। স্যার ট্রলিং হচ্ছে কমার্শিয়াল ফিশিং মেথড আর ট্রলিংটা ট্রুলিংটা হলো ট্রেডিশনাল ফিশিং মেথড। ওকে স্যার। কারণ ট্রেডিশনাল ফিশিং গিয়ার আর মডার্ন ফিশিং গিয়ার সেদিন আমি বলেছিলাম, যেগুলো দিয়ে সাধারণত মান্ধাত্তা আমল থেকে আমরা মাছ ধরে আসতেছি সেগুলো হলো ট্রেডিশনাল ফিশিং গিয়ার, যেমন হুক, বড়শি, পোঁচ, কিছু কিছু জাল। আর মডার্ন ফিশিং গিয়ার হলো যেগুলো আধুনিক মানে সময় উন্নতি করছে, আগে ছিল না, যেমন ট্রলিংটা হলো একটা মডার্ন ফিশিং গিয়ার। ঠিক আছে, সেজন্য ট্রলিংটা হলো মডার্ন। ট্রল নেটটা যেহেতু মডার্ন ফিশিং গিয়ার, সেই ট্রল নেট দিয়ে মাছ ধরে ট্রলিং করা হয়, সেটা হচ্ছে মডার্ন ফিশিং মেথড, আর ট্রুলিংটা হলো ট্রেডিশনাল ফিশিং মেথড। ক্লিয়ার? যেহেতু এখানে ট্রেডিশনাল ফিশিং গিয়ার ব্যবহার করা হচ্ছে,
কারণ ওই হুক বা বড়শিটা হলো তো ট্রেডিশনাল। স্যার ইকোনমিক্যালি ফিজিবল এইটা বুঝিনি। ইকোনমিক্যালি ফিজিবল কোনটা? ইকোনমিক্যালি ফিজিবল তখনই হবে যেখানে আমি টাকা ইনভেস্ট করে টাকাটা রিটার্ন আসার সম্ভাবনা আছে, সেটাই ইকোনমিক্যালি ফিজিবল। কারণ আমি একটা জায়গায় 2 টাকা খরচ করে 3 টাকা লাভ না করলে সেটা তো আমার ইকোনমিক্যালি ফিজিবল হবে না। আমি 2 টাকা খরচ করে যদি 1 টাকার মাছ পাই, সেটা কি কমার্শিয়ালি ফিজিবল হবে? ট্রলার দিয়ে যদি আমি ট্রলিং মেথডে মাছ ধরি, একবারে টনকে টন মাছ ধরা পড়ে, এটা অবশ্যই ইকোনমিক্যালি ফিজিবল। কিন্তু আমি সারাদিন 2 জন নিয়ে একটা নৌকা ঘুরাইলাম, ঘুরাই আমি বড়শিতে 8-10টা মাছ পাইলাম, এটা কি ইকোনমিক্যালি ফিজিবল হইলো? না স্যার। ওকে, আচ্ছা আই স্যার। থিংক তোমরা বুঝতে পেরেছো। জি জি স্যার। স্যার মাছের যে খাবারটা বললেন না যে আমরা ট্রোলিং এ ইউজ করি, খাবারটার ইংলিশ নেমটা স্যার আমি বুঝতে পারিনি, স্যার বানানটা বেইট, একটু বলবেন? বেইট, BAIT, বেইট, ফিশিং বেইট, BA। হ্যাঁ, এখানে এখানে বেইট 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 লাগে, ওখানে বেইট লাগে না। ওকে, আমরা এখন লং লাইনিং এ আসি। আমি ট্রুলিংটাকে লং লাইনিং বলছি। এই যে এখানে দেখো, এই লং লাইনিং আবার 3 ধরনের হয়: সারফেস লং লাইনিং, মিড ওয়াটার লং লাইনিং, বটম লং লাইনিং। এই দেখছো বড়শি সেট করে রাখছে বটমে, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এই ছবিতে দেখো একটা রশির মধ্যে অনেকগুলো বড়শি সেট করা, সেট করে এই যে অ্যাঙ্করিং করা, মানে তোমার উপরের দিকে ফ্লোট রাখছে। পতাকার সাথে দেখো ফ্লোট, পতাকাতে কি আছে? ফ্লোট। ফ্লোট মানে ওটাকে ভাসতে সহায়তা করবে। আর নিচের দিকে এই যে দেখো কালো একটা সিঙ্কার, এই যে লোহার তৈরি, যাতে ফ্লোটটা কি করবে? উপরের দিকে টানবে আর সিঙ্কারটা নিচের দিকে টানবে, ফলে তার শেপটা ঠিক থাকবে। এটাকে বলা হচ্ছে বায়োয়ান্সি। বায়োয়ান্সি তোমরা ফিজিক্সে পড়ছো না? প্লবতা সংজ্ঞা, প্লবতার সূত্র পড়ছো না? প্লবতা, জি স্যার। সেরকম বায়োয়ান্সি তোমার হলো একটা যখন ফ্লোট পানির উপরে রাখবা, সে জালটাকে উপরের দিকে টানবে, আর সিঙ্কার বা ওয়েট নিচের দিকে টানবে। দুইটার ব্যালেন্স করে জালটা তখন সোজা হয়ে থাকবে, শীট অফ ওয়াল, মানে একটা ওয়ালের মতো দাঁড়ায় থাকবে। তো এক্ষেত্রে এই ঘটনা ঘটে। তোমরা কয়েকটা জিনিস একটু শুনে নাও। জালে সাধারণত যেগুলো ব্যবহার করা হয়, জালকে ভাসায় রাখতে ব্যবহার করা হয় ফ্লোট, জালকে ডুবাইতে ব্যবহার করা হয় সিঙ্কার, আর জালকে ইন্ডিকেট করতে ব্যবহার করা হয় বয়। বয়, BOYO, বয়। বয় মানে কি? এটা একটা, তোমরা সমুদ্র বা নদীতে গেলে দেখবা, মনে করো তুমি একটা জায়গায় জাল সেট করে দিছো, লং লাইনিং বা তুমি গিল নেটিং। এখন ওদিক দিয়ে একটা জাহাজ যাচ্ছে বা একটা নৌকা যাচ্ছে, তোমার তো জালটা ছিঁড়ে টিড়ে চলে যাবে, তাই না? এজন্য কি করা হয়? ওই জালটা যেন কেউ বুঝতে পারে, এজন্য এখানে যেটা করা হয়, এখানে একটা বয় দেওয়া হয়, মানে একটা প্লাস্টিকের ড্রাম টাইপের, যেটা ভেসে থাকবে। ওই বয় থেকে একটা ফ্ল্যাগ উপরে ঝুলাই দেওয়া হয়, বাংলাদেশি ফ্ল্যাগ, পতাকা। কেন দেওয়া হয়? দূর থেকে যে কেউ যেন বুঝতে পারে এখানে কি মাছ ধরার কোনো যন্ত্র সেট করা আছে, তাহলে সে তার নৌকার গতিপথ পরিবর্তন করবে, তোমার জালটা সেখান থেকে ছিঁড়বে না। কথা ক্লিয়ার? তো এই কাজে যেটা, বলো। স্যার তার মানে এটা একটা ইন্ডিকেটর বা নির্দেশক যে ওখানে হ্যাঁ, ওই বয় এরিয়াটাতে বয় মাছ বয় আছে। বয় হলো ইন্ডিকেটর, বয় হলো ইন্ডিকেটর। ওকে স্যার। ওকে, তাহলে কথা শেষ এ পর্যন্ত। ড্রিফটিং লং লাইনিং মানে যেটা ভেসে থাকে। আচ্ছা, ট্রোলিং, এই যে দেখো ট্রোলিং করতেছে, এটা দেখো ট্রোলিং লাইন, ট্রোলিং দেখছো? ট্রোলিং যে বললাম, বুঝছো কি? নৌকা থেকে এভাবে, নৌকা থেকে এভাবে রশিতে করে ছেড়ে দেওয়া হয় বড়শি লাগায়। ওকে, এগুলো তোমরা একটু পড়বা, আমি একটু মানে আগাইতে চাচ্ছি, কারণ চ্যাপ্টার গুলো এত ডিসক্রিপটিভ পড়ার সুযোগ নাই। তোমরা ওন্ডিং গিয়ার পড়লা, এই যে ওন্ডিং গিয়ার, এটা এক ধরনের ওন্ডিং গিয়ার, দেখছো? এই যে কোঁচ দেখতে পাচ্ছ, কোঁচ। জি স্যার। জি স্যার। আর এই যে তোমার এই যে কোঁচ মারতেছে ভদ্রলোক, হারপন ফিশিং মেথড, হ্যান্ড হারপন, মানে হাত দিয়ে অপারেটেড, মানে যে কোঁচ সেটাকে বলা হয় হ্যান্ড হারপন। চিরুনি দেখছো? চিরুনি দেখা যায়? জি স্যার। এটা কি কাজে লাগতে পারে? মাছ। এটা, এই চিরুনি, এটা হলো মাছ ধরার যন্ত্র। এটা দিয়ে কি করা হয়? এটা এক ধরনের ওন্ডিং গিয়ার, এটা দিয়ে মাছ ধরা হয় যেগুলো কাদার ভিতরে মাছ থাকে। ইল ফিশ, ইল মানে কুচিয়া,
তারপরে বাইম। গুচি, বাইম, এগুলো মাছ ধরার জন্য এটা ব্যবহার করা হয়। এটা সাধারণত কাদার ভিতর দিয়ে, এগুলো খুবই সুচালো, এই চিরুনিগুলো খুবই সুচালো, অনেক বড় হয়, দেখতে ছোট লাগলেও। এটা কি করা হয়, এক হাত দিয়ে তোমার কাদার উপর দিয়ে টানা হয়, ফলে ভিতরে কাদার নিচে যদি মাছ থাকে তাদের গায়ে বিঁধে যায়, বিঁধে গেলে তখন উপরে আনে মাছগুলোকে ধরা হয়। এটাকে বলা হচ্ছে মানে তোমার ইল কম। ইল কম বলার কারণ কি, ইল মানে কি, যেগুলো ইল ফিশ মানে কি, যে কার ভিতরে কাদার ভিতরে থাকে, যেগুলো বুকের উপর দিয়ে ভর দিয়ে ওই যে ক্লাইম্বিং ওই করে আর কি, যে গ্রিপটিং তোমার গুড়ি হামাগুড়ি দিয়ে চলে যায় আর কি, মানে বডির বুকের উপর ভর দিয়ে চলে, ইল জাতীয় ফিশ, বা এই কারণে এগুলোকে ইল ফিশ বলা হয়। আচ্ছা, এরপরে তোমার হলো আমরা এখন যেটা দেখবো একটু আমাদের এই জিনিসগুলো একটু দেখো, এগুলো সবাই কম বেশি চেনো, এগুলো কিন্তু ফ্লট। আমি যে এতক্ষণ ধরে ফ্লট বললাম, এগুলো ফ্লট, এগুলো হলো বড়শির ক্ষেত্রে ব্যবহার করা হয়। বড়শি মাছ ধরার ইন্ডিকেশনের জন্য এইসব ফ্লট ব্যবহার করা হয়। দেখছো না যারা হুইল অপারেট করছো? জি স্যার। ওকে, জি স্যার। এগুলোতে আবার কিন্তু বিভিন্ন ধরনের মেটাল থাকে, রাতের বেলা আলো জ্বলে, ঠিক আছে, রাতের বেলা ফিশিং করার জন্য দেখা যায় উপরে থাকে তোমার কিছু মানে মেটাল লাগাই দেয়া থাকে। এগুলো হলো ফিশিং গিয়ার অ্যাক্সেসরিজ। মানে ফিশিং গিয়ার অ্যাক্সেসরিজ কি, ফিশিং গিয়ার অ্যাক্সেসরিজ হচ্ছে, ফিশিং গিয়ার অ্যাক্সেসরিজ কি বলা হয়, অ্যাক্সেসরিজ মানে হলো একটা গিয়ার তৈরির জন্য কি কি যন্ত্রপাতি লাগে, এগুলোকে বলে অ্যাক্সেসরিজ। অ্যাক্সেসরিজ হলো কি, আমার একটা কোনো জিনিস তৈরি করার জন্য পার্সিয়াল যে যন্ত্রপাতি লাগবে বা যেগুলো লাগে র ম্যাটেরিয়ালস, সেগুলো হলো অ্যাক্সেসরিজ। তো ফিশিং গিয়ার অ্যাক্সেসরিজ হচ্ছে ফিশিং গিয়ার রেডি করার জন্য যে সকল যন্ত্রপাতি লাগে সেগুলোকে বলা হয় ফিশিং গিয়ার অ্যাক্সেসরিজ। প্রথমেই আসে ফ্লট। ফ্লট মানে কি, এটা পানির উপরে জাল বা বড়শি বা যেটাই বলো সেটাকে, মানে জালটাকে ভাসাইতে সহায়তা করবে উপরের দিকে। সিঙ্কার কি, সিঙ্কার হলো নিচের দিকে তাকে ডুবাইতে সহায়তা করবে, এইগুলো সিঙ্কার। ফ্লট কয়েক ধরনের হতে পারে, এখানে দেখো ফ্লট, এই যে এগুলো ফ্লট, নিচে দেখো ওগুলো হলো বড়শির ক্ষেত্রে ফ্লট, আর এই নিচের গুলো হলো জালের ক্ষেত্রে ফ্লট। এই ফ্লট দেয়া থাকলে কি হবে, এদিকে জালটা যেমন ভাসে থাকবে, বা জালটার যেমন যে ওয়ালটা শীটটা ঠিক থাকবে, জালের যে বায়োএনসি সেটা ঠিক থাকবে, সেরকম আবার কেউ দেখতেও পারবে ফ্লট দিয়ে এখানে জাল আছে, তাহলে ওদিক দিয়ে আর নৌকা নিয়ে যাবে না, ঠিক আছে। বয় ফ্লট মোরলেস কাছাকাছি, তবে বয়টা স্পেশালি ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয়। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সিঙ্কার, গ্রামাঞ্চলে ভরা বলে, ভরা সিঙ্কার দেখতে পাচ্ছ। ফ্লট সাধারণত তৈরি করা হয় যেগুলো ম্যাটেরিয়ালস পানিতে ভাসে থাকতে পারে, সেগুলো দিয়ে ফ্লট তৈরি করা হয়। আর সিঙ্কার তৈরি করা হয় আয়রন, মেটাল বা সীসা দিয়ে, যেগুলোতে পানিতে সাধারণত ডুবে যায়। ওকে, স্যার এগুলো ওই হলো, যে জালে যে চাকার মতন লাগানো থাকে ওইটা? হ্যাঁ স্যার ওই যে মানে জাল যেটা ছড়ায় ফেলানো হয় সেটাতে চাকার মতন লাগানো থাকে ওইটা? হ্যাঁ, চাকার মতো না, জালের নিচে দেখবা যে লোহার মতো গুড়ি গুড়ি থাকে, ওইটাই হলো সিঙ্কার। যাতে জালটা একটা জাল তুমি হাত থেকে ফেলার পরে তুমি যদি খুব দ্রুত সময়ের মধ্যে জালটা পড়লো না, তাহলে মাছ পালাই যাবে না। জি স্যার। একটা জাল তুমি থ্রো করলা, মাছ দেখেই থ্রো করলা, কিন্তু মাছটা যদি পানিতে জাল পড়ার সাথে তো মাছ বুঝতে পারবে, মাছ তো দৌড় দিবে, দৌড় দেওয়ার আগেই যেন জালটা পানি কাদা পর্যন্ত ঢোকে, এই দ্রুততার সাথে নিচ পর্যন্ত যাওয়ার জন্য ভারী ব্যবহার করা হয়, ঠিক আছে। জি স্যার। ওকে, আমরা এগুলো পড়েছি, মিড ওয়াটার সারফেস। আরেকটা আছে ট্রলারের আরেকটা ক্লাসিফিকেশন আছে, ট্রলারের স্টোরেজ ফ্যাসিলিটি। আমরা যে মাছ ধরে কোন ট্রলারে স্টোরেজ ফ্যাসিলিটির উপর ভিত্তি করে ট্রলারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আইস ট্রলার আর একটা হচ্ছে ফ্রিজার ট্রলার। সমুদ্রের মধ্যে মাছ ধরতে গেলে যারা কম দূরত্বে মাছ ধরতে যায় তারা সাধারণত বরফ নিয়ে যায়, ফ্রিজ থাকে না, তা সেই ট্রলার গুলোকে বলা হয় আইস ট্রলার। আর যারা ফ্রিজ আছে, যে সকল ট্রলারের ভিতরে ফ্রিজ আছে মাছকে ফ্রিজিং করা বা স্টোরেজ করার জন্য, তাদেরকে ফ্রিজার ট্রলার বলে। এগুলো একটু দেখে নিও। আমি বলেছিলাম ট্রল নেটের ছবিটা আঁকতে হবে, ট্রল নেটে কি কি পার্ট আছে এগুলো জানতে হবে। এই যে এখানে নেটের পার্ট গুলো দেওয়া আছে দেখো, মাউথ, উইং, বডি, কর্ড, ইন, বাল, রোপ, এটা তোমরা একটু ছবিটা এঁকে এই পার্ট গুলোর নাম জানতে হবে, ঠিক আছে। জি স্যার।
ট্রল নেট কিভাবে অপারেট করা হয় এটা এখানে দেওয়া আছে। আমি এখানে একটু এটা আলোচনা করব, তোমরা একটু জানবা। মানে হাউলিং মানে কি, হাউলিং বা হাউলিং এর বাংলা কি জানো? হলিং বা হাউলিং, যে যেটা বলো, অ্যাকচুয়ালি এটা হলিং। HAULING, হলিং। স্যার জাহাজের গতি পরিবর্তন করে এরকম? জি না, জি না, হলিং মানে উপরে তোলা। তোমার আমি এখন তোমাদের যদি বলি, আমি এতক্ষণ ধরে কথা বললাম ট্রল নেট, ট্রলার, কিন্তু ট্রল নেটটা কিভাবে পানিতে অপারেট করা হয় এটা নিয়ে কথা বলবো। প্রথমে যে কাজটা করা হয়, ট্রল নেট যদি হঠাৎ করে তুমি পানিতে ফেলে দাও একসাথে, তাহলে কি হবে? এটা একত্রিত হয়ে কাদার নিচে চলে যাবে, একটা মাছও ভিতরে ঢুকবে না। এই যে এত বড় নেট জড়পল্ট হয়ে কুচিয়ে ভিতরে ঢুকে যাবে। তো এটা কি করা হয়, এইটা খুব দক্ষতার সাথে অপারেট করতে হয়। প্রথমে ট্রল নেটের সর্বশেষ অংশটুকু ফেলা হয়। ট্রল নেটের যে লাস্ট পোরশন, কর্ড এন্ড, আমরা যেটাকে বলি কর্ড এন্ড। আমি নেটটাতে যাই, নেটটার ছবি দেখায় বলি, তাহলে বুঝতে পারবা ট্রল নেট কিভাবে অপারেট করা হয় এটা তোমাদের জানতে হবে। এই যে দেখো, তোমাদের যে লাস্ট মাথায় যে কর্ড এন্ড আছে না, এই যে কর্ড এন্ড, জি স্যার। এইটা প্রথমে পানিতে ফেলা হয়, মানে এই পোরশনটুকু পানিতে দেওয়া হয়। এরপরে আস্তে আস্তে পানিতে নেটটা দেওয়া হয়। এরপরে মাউথটা দেওয়া হয়। মাউথটাতে কি থাকে? রিং পেঁচানো থাকে, কয়েকটা রিং থাকে। সেই রিং গুলো আস্তে আস্তে ছাড়া হয়। ছাড়ার পরে ছাড়লে কি হয়? নেটটা তখন আস্তে আস্তে প্রসারিত হয়। এরপরে নেটটার মুখ প্রসারিত করার জন্য এই দেখো দুই পাশে দুটা কাঠের দরজার মতো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আয়রনের হয়। এই যে মেটালের দরজা দেখতে পাচ্ছ, জি স্যার। জি স্যার। এইরকম ডোর বা বোর্ড ব্যবহার করা হয়। এপাশে একটা, এপাশে একটা। এই দুইটাকে নির্দিষ্ট ডিস্টেন্সে দুই পাশে ফেলাই দেওয়া হয়। দিলে কি হয়? তখন জালের মুখটা পুরাপুরি প্রসারিত থাকে। তখন এই যে ডোরের দুই পাশ থেকে দুইটা দড়ি, এই উপরেরটা কিন্তু ট্রলার, উপরের অংশটুকু ট্রলার। ট্রলারের দুই পাশে দুই জায়গায় ফরওয়ার্ড ওয়ার্ফ, আর নিচে দেখো মানে ক্রেনের মতো থাকে। রশি তার হাত দিয়ে অপারেট করা যায় না, ওখানে মেশিন থাকে ক্রেনের মতো। তো সেখানে দুই পাশে দুই জায়গায় সেট করে দেওয়া হয়। এরপরে আস্তে আস্তে হুইলের মতো সুতা বা দড়ি ছাড়া হয়। তখন কি হয়? জালটা পানির নিচে আস্তে আস্তে যায়, ফলে জালটার শেপ ঠিক থাকে, মাউথটা ওপেন থাকে। এরপরে ট্রলারের গতি বাড়ানো হয়। ট্রলার থেকে যখন ট্রল নেটটা ছাড়া হয়, তখন ট্রলারের গতি খুবই কম রাখা হয়। ট্রলারের গতি খুবই কম রাখা হয়। পরবর্তীতে নেট যখন ছাড়া হয়ে যায়, তখন এর গতি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে? খুব দ্রুত বাড়িয়ে দেওয়া হয়। কেন? যাতে নেটটার শেপটা ঠিক থাকে। ক্লিয়ার? আর এভাবে ট্রল নেট অপারেট করা হয়। তোমাকে যদি বলা হয় তুমি কিভাবে ট্রল নেট অপারেট করবা, তোমাকে এই কথাগুলো লিখতে হবে। যে প্রথমে একটা ট্রল নেটকে তার কর্ড এন্ড বা লাস্ট পোরশন থেকে ফেলা হয়, এরপরে তার বডি ফেলা হয়, এরপরে তার মাউথ ফেলা হয়। মাউথের দুই পাশে দুইটা বোর্ড, ওটোর ডোর বা ওটোর বোর্ড সেট করে দেওয়া হয়। এরপরে সেই দুইটা ওটোর বোর্ড বা ডোরের সাথে দুইটা রশি লাগানো থাকে। সেই রশি দুটাকে উইন্স বা রেগুলেটরের সাথে সেট করে দেওয়া হয়। এরপরে ট্রল নেট যখন ফেলা হয়, তখন ট্রলারের গতি কম রাখা হয়, এবং যখন নেটটা ছেড়ে দেওয়া হয়, তখন ট্রলারের গতি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়, যাতে ট্রল নেটের শেপটা ঠিক থাকে, মাউথ ওপেন থাকে। এভাবেই ট্রল নেট অপারেট করা হয়। এখন গেল ট্রল নেট ফেলে দেওয়া। এখন মাছ ধরার সময় কি করবা? মাছ ধরার সময় যে কাজটা করা হয়, স্যার ওই নিচের ওইটা ওপেন করে দিতে হয় এরকম? কোথায় ওপেন করে দেবা? পানির নিচে? না স্যার, মানে কর্ড এন্ড নটটা হচ্ছে ওপেন করে মাছ বের করতে হয় এরকম বের করবা, কিন্তু কর্ড এন্ডটা তুলবা কিভাবে? আচ্ছা স্যার। এটাই হলো কাজ। হলিং দা গিয়ারে, হলিং মানে তোলা। এখন যখন দেখা গেল মাছ ধরা পড়ছে, তখন এই ট্রল নেটের কর্ড এন্ড বা দিক থেকে তখন তোলা হয়। এটা ক্রেন দিয়ে তোলা হয়, ক্রেন ইউজ করে, কারণ টনকে টন মাছ ধরা পড়ে ট্রল নেটে। এইটা তোলার পরে আস্তে করে তোমার ওই নিচের যে কর্ড এন্ডের নোট আছে, কর্ড এন্ডের যে নট গিট, সেই গিটটা খুলে দিয়ে মাছগুলো কালেক্ট করা হয়। এটা খুব ইজি। তো এই বিষয়গুলো আমি ওখানে লিখে দিয়েছি, তোমাদের শীটে এগুলো থাকবে। তোমরা দেখে নিজের ভাষায় এটা লিখতে হবে, এটা পরীক্ষায় থাকবে। হাউ টু অপারেট কি ট্রল নেট বলে দিলাম, কিন্তু পরীক্ষার প্রশ্ন ফাঁস। আমি চাই তোমাদের মানে ইউনিভার্স কিছু, আমি চাই না মুখস্থ বিদ্যা, আমি চাই না তোমাদের কোনো নকল করো। নকল করা মানে কি? আমি যা শীট দিব সেটা লেখা মানে নকল করা।
সেটা দেখে লেখো আর না দেখে লেখো। কি am I right? জি স্যার। জি স্যার। তো সো আমি চাইবো নকল করবা না। ওকে, আমরা এগুলো মোরলেস করেছি। আমাদের এই চ্যাপ্টারে যা যা ছিল আমি সেগুলো একটু ইন ব্রিফ তোমাদেরকে কথা বলে এই চ্যাপ্টার শেষ করব। সেটা হচ্ছে, প্রথমে আমরা পড়েছি ফিশিং গিয়ার। ফিশিং গিয়ার কি? ফিশিং গিয়ার প্রধানত দুই ধরনের, অ্যাক্টিভ গিয়ার, প্যাসিভ গিয়ার, মনে আছে? জি স্যার। ওকে, এখন অ্যাক্টিভ গিয়ার কোনগুলো, প্যাসিভ গিয়ার কোনগুলো সেগুলো আমি বলে দিয়েছিলাম। এরপরে ফিশিং গিয়ারের আমি কিছু মানে মাছ ধরার কিছু গিয়ার যন্ত্রপাতির ইন জেনারেল এক্সাম্পল দিয়েছিলাম। এরপরে আমি কিছু রেসপন্সিবল ফিশিং, ইকো ফ্রেন্ডলি ফিশিং এগুলো কথা বলেছিলাম। তারপরে বলেছিলাম তোমাদের ডিস্ট্রাকটিভ ফিশিং, মনে আছে? বেহন্দি জাল বা মেরিন সেট প্রেগনেন্ট। জি স্যার। জি জি স্যার। স্যার। রেস্ট্রিক্টেড। হ্যাঁ, রেস্ট্রিক্টেড ফিশিং গিয়ার গুলো কিভাবে আমরা ইউজ করতে পারি, মেশ সাইজ বাড়িয়ে দিয়ে ইউজ করা যায়, মনে আছে? জি স্যার। জি আমি স্যার। আমি আমি রেস্ট্রিক্টেড হ্যাঁ। ফিশিং গিয়ার বা মেরিন সেট ব্যাগনেট ব্যবহার করব। যদি করতে চাই তাহলে তার মেশ সাইজ বাড়াই দিতে হবে। এরপর আমি ক্লাসিফিকেশনে আসি। ফিশিং গিয়ারের একটা ক্লাসিফিকেশন, নেট, বক্স ট্র্যাপ, তারপরে মানে তোমার যে ফলিং গিয়ার, লিফট নেট, বিভিন্ন ধরনের ড্রেজেস ক্লাসিফিকেশন করিয়েছি। এরপর স্পেশাল এমফাসিস দিয়েছি আমি ট্রল নেট, ট্রলিং, ট্রলার এখানে আজকে। তারপরে পড়ানো হয়েছে ট্রুলিং। এরপরে পড়ানো হয়েছে এখানে তোমাদের গিল নেটিং, তারপরে ট্রামেল নেট। এর বাইরে তোমার কিছু হ্যান্ড হারপুন পড়িয়েছি। এরপরে তোমাদের এখানে ফিশিং গিয়ার অ্যাক্সেসরিজ যেমন নেট, সিঙ্কার, বয়ো, ফ্লোট এগুলো নিয়ে আমরা পড়েছি, ঠিক আছে? এরপরে আমরা ট্রল নেটের অপারেশন করেছি, ঠিক আছে? এরপর হুক পড়েছি, সিঙ্কার পড়েছি, হুকের জেনারেলাইজড ফিগার দেখেছি, ওটা শিখতে হবে। এখানে আর যা আছে একটু ওভারঅল দেখিও। আমি তারপরে সমস্যা থাকলে আমি তো আছি, কিন্তু এখানে তোমাদের উপর ছেড়ে দেবো আমি, ঠিক আছে? তোমরা এই শীট দেখে তোমাদের যদি কোথাও কোনো ধরনের প্রবলেম মনে হয় আমার সাথে যোগাযোগ করবে, আমি অবশ্যই সেটা সমাধান করব। এখন এই চ্যাপ্টারে কারো কোনো কোশ্চেন আছে কিনা এইগুলোর বিষয়, ওভারঅল বিষয়ের উপরে, ফিশিং টেকনোলজি, ফিশিং গিয়ারের ধরন, ক্লাসিফিকেশন এগুলো নিয়ে। আমরা পরবর্তী চ্যাপ্টার আছে যে ফিশিং গিয়ার কিভাবে তৈরি করবা, ফিশিং নেট কিভাবে তৈরি করবা, জালের সুতা কিভাবে চিনবা, সিঙ্কার, বয়ো এগুলো কিভাবে কোথা থেকে কি সেট করবা, ম্যাথ আছে, সুতা চেনার অনেক কিছু, ইংলিশ কটন কাউন্ট অনেক কিছু আছে, এগুলো নিয়ে আলাদা চ্যাপ্টার আছে, টেনশন নেওয়ার কিছু নেই। যদি এই চ্যাপ্টারে কোনো প্রশ্ন থাকে সেটা বলো। স্যার আইস ট্রলারের কাজটা বুঝিনি। আইস ট্রলার, আইস মানে কি? স্যার বরফ। স্যার কম বরফ। দূরত্বে মাছ ধরার ক্ষেত্রে আর কি। এখন কিছু ট্রলার আছে, তোমার ভাই কোটিপতি, তুমি, আমি কোটিপতি না, আমি মাছ ধরতে যেতে চাই সমুদ্রে, আমার একটা ছোট ট্রলার আছে, তোমার অনেক বড় ট্রলার আছে। কয়দিন আগে দেখছো শীতলক্ষা নদীতে একটা লঞ্চকে কিভাবে একটা বড় জাহাজ ডুবাই উপর দিয়ে চলে গেছে, দেখছো না? জি স্যার। জি তো স্যার। সবার তো আর ওই বড় জাহাজ কেনার সামর্থ্য নাই। ছোট ছোট যারা জাহাজ আছে, ছোট ছোট মাঝি, তাদের ছোট ট্রলার ভিতরে ফ্রিজিং করারও সুযোগ নাই। তাদের ওখানে দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি নাই, আর ফ্রিজিং কি করবে? তো তারা কি করে, সমুদ্রের তীরবর্তী আড়ত থেকে বরফ কিনে নিয়ে যায়, বরফের বরফ মানে আইস ব্লক। তোমরা জি দেখছো স্যার, বুঝতে পেরেছি এবার। বরফ কত ধরনের হয় জানো? স্যার ওই যে ইলিশ মাছে দেয় ওরকম বরফ আছে। বরফ কত ধরনের হয় বরফ? স্যার জানেন না। সমস্যা তো ওই জায়গাতে, তোমাদের একটা কোর্স আছে, সেটা তো এখন ওই কোর্সটা আমাদের সবাই তো তোমরা মনে করো যে শুধুমাত্র মনে হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মনে হয় সব কোর্স সাবজেক্ট নিয়ে নিতে হয়। তোমরা কি জানো তোমাদের টোটাল 8 সেমিস্টার মিলে 4-5টা অপশনাল কোর্স নিতে হয়। এমন না যে প্রথম 4 সেমিস্টারে নিতে হবে, তোমাদের অনেক অপশনাল কোর্স তোমরা নিতে পারবা না যদি ভালোভাবে না বুঝো। তোমাদের আগে কোর্স কারিকুলামটা দেখবা, তোমরা 8 সেমিস্টারে কোর্স কারিকুলাম দেখবা, দেখে অপশনাল কোর্স কোন সেমিস্টারে কোনটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হবে সেই সেমিস্টারে নিবা। তোমরা শুধু 1-1-1-2 তে গিয়ে অপশনাল কোর্স নিয়ে শেষ করে দিলে তো পরবর্তীতে তোমাদের সেগুলো আর নেওয়ার সুযোগ থাকবে না, তাই না? জি স্যার। অনেক ইম্পর্টেন্ট অপশনাল কোর্স আছে যে, কেন তোমরা তো, তোমাদের তো এমন না যে তোমাকে এখনই অপশনাল কোর্স নিতে হবে,
কেউ চাইলে এখন না নিয়ে পরেও নিতে পারো। তোমাদের 8 সেমিস্টার মিলে তোমরা 4টা অপশনাল কোর্স নিতে পারো। তোমার যখন যে সেমিস্টারে ভালো লাগবে তখন নিবা। কোর্স গুলো আগে দেখবা, তোমাদের টোটাল কোর্স কারিকুলাম ডিন অফিস থেকে নিবা, বুঝো নাই? 8 সেমিস্টারের কোর্স কারিকুলাম তোমরা ডিন অফিস থেকে সংগ্রহ করে নিবা, নিয়ে তোমরা দেখবা কোন কোন কোর্স তোমার ভালো লাগে, বড় ভাইদের থেকে জানবা, জানার পরে ওই সেমিস্টারে তোমরা ফিক্স করবা এই কোর্স নিবো, বুঝো নাই? কারণ তোমাদের যে প্রথমেই নিতে হবে তাড়াহুড়া করে এমন কিছু নাই। এটা তোমাদের জন্য একটা মেসেজ দিলাম আর কি। তোমরা ডিন অফিস থেকে কোর্স কারিকুলামটা সংগ্রহ করবা, যে আমাদের 8 সেমিস্টারের কোর্স কারিকুলাম, তারপরে তোমরা ওইটার উপর ভিত্তি করে নিজেরা চুজ করবা যে কোন সেমিস্টারে কোন অপশনাল কোর্স নিবে। কারণ এমন নাই যে তোমাদের এই 3-2-1 এ অপশনাল কোর্স নিতেই হবে, 1-2 তে নিতেই হবে, 3-1 এ নিতেই হবে। তুমি 4টা 8 সেমিস্টারে 4টা নিলেই হবে, ঠিক আছে? স্যার শুনছিলাম 6টা নিতে হয় নাকি? এটা 4টা করা হয়েছে এখন মনে হয় নতুন করে, ঠিক আছে? তাহলে তো হ্যাঁ, সেটা তোমরা একটু জেনে নিও নতুন করে, আমি জানি না, ওটা তোমরা ডিন অফিসের সাথে যোগাযোগ করে জেনে নিও। তোমাদের অনেক কোর্স আছে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমরা পড়তে পারবে না যদি না জানো। দেখা গেল একই কোর্স, একই রিলেটেড কোর্স তোমরা পড়ছো, কিন্তু কিছু কোর্স যেগুলো অপশনাল রাখা হয়েছে তোমরা জানতেই পারলা না। যেমন আমাদের ডিপার্টমেন্টের কিছু কোর্স আছে, একটা আছে ফিশ ইন্সপেকশন এন্ড লেজিসলেশন, এটাকে অপশনাল কোর্স রাখা হয়েছে। এই কোর্সটা খুবই ইম্পর্টেন্ট, ফিশ ইন্সপেকশন এন্ড লেজিসলেশন। এই কোর্সগুলো কিন্তু তোমার আমাদের মেইন সাবজেক্টে নাই। এই ফিশ ইন্সপেকশন লেজিসলেশন এই কোর্সটা অপশনাল, তার মানে তোমরা যদি না নাও এটা, তোমরা মাছের কিভাবে ইন্সপেকশন করতে হয়, মাছের যে ইন্সপেকশন শুধু না, বিভিন্ন যে রুলস আছে, ফিশ ইন্সপেকশন এন্ড লেজিসলেশন, FIQC নাম শুনছো না? ফিশ ইন্সপেকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল ল্যাব, FIQC নাম শুনেছো? না স্যার। মৎস্য অধিদপ্তরের একটা উইংই আছে FIQC। তো সেখানে তুমি চাকরি পাও, তুমি এই কোর্সটা না পড়লে সেখানে কিছুই শিখবে না। তোমাকে বলা হলো বাজারে গিয়ে মাছ ইন্সপেকশন করো, ইউ আর ইন্সপেক্টর, তখন তুমি এই কোর্সই পড়ো নাই, তুমি কিভাবে ইন্সপেকশন করবে মাছকে, কিভাবে বুঝবা এই মাছের কোয়ালিটি? তুমি এই কারণে এই কোর্স এগুলো জানতে হবে আর কি। এটা তোমাদের জন্য মেসেজ দিলাম, তোমরা এগুলো জানতে হবে, বুঝতে হবে, সেই অনুযায়ী তোমাদের আগাইতে হবে। ওকে, এই চ্যাপ্টার নিয়ে কারো কোশ্চেন না থাকলে আমি আরেকটা চ্যাপ্টার আজকে শুরু করব, খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হবে, এর সাথে রিলেটেড আছে এই কারণে বলছি, কারণ আমরা অনেক পিছায় আছি। তোমাদের মানে আগানোর জন্য আমাদের চেষ্টা, আমাদের এই মাসে আমাদের ক্লাস শেষ করার জন্য বলা হয়েছে। স্যার রোজাটা তাহলে বন্ধ হবে না? না না, কোনো ক্লাস বন্ধ হবে না। আমরা যদি চিল্লাই চিল্লাই ক্লাস নিতে কষ্ট না হয় রোজা থেকে, তোমাদের কি ক্লাস করতে কষ্ট লাগবে? আমরা রিসিভ করতে পারি না তো এতগুলো। বুঝি নাই? স্যার আমরা পড়াগুলো তো এতগুলো নিতে পারি না। নিতে পারো না? জি স্যার। মানে কঠিন কিছু মনে হয়? এই যে স্যার এই যে কঠিন স্যার, অনেক পড়া। আমার এই চ্যাপ্টারটা কতদিন ধরে চলতেছে বলো? এখানে তো মানে তোমরা সময় দিলা না আমারে, সেই সময়টা তোমরা তো নিজেরাই দিলা না। ওকে, কয়েক সেকেন্ড রেস্ট নাও। কি দেখা যায়, স্লাইড দেখা যায়? জি স্যার। জি স্যার। এই দেখো ট্রলিং করতেছে, এটা হলো সাইড ট্রলিং। স্যার ওকে, দুই আমরা পাশে যখন সাইড ট্রলিং করছে এটা তখন এটা হচ্ছে ভারসাম্য অত্যাধুনিক, থাকছে নাকি? এটা ভারসাম্য থাকছে, এটা খুবই অত্যাধুনিক। এটা বাইরের দেশে, বাংলাদেশে এরকম ট্রলার একটাও নাই এখন। এইগুলো খুবই অত্যাধুনিক, যেগুলো হাইলি মেকানাইজড ওয়েতে অপারেট করা হয়। ওকে, আমরা আমাদের আজকের ইতে যাই। আমাদের আজকে এই যে ফিশিং ক্রাফট, এটার নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে ফিশিং ক্রাফট। ক্রাফট মানে কি? ক্রাফট মানে হলো যান, আর ফিশিং মানে কি? মাছ ধরার যান, মানে গিয়ার না কিন্তু। ফিশিং গিয়ার আর ফিশিং ক্রাফট আলাদা। ফিশিং গিয়ার হচ্ছে যেটা দিয়ে সরাসরি মাছ ধরা হয়, ফিশিং গিয়ার হচ্ছে যেটা দিয়ে সরাসরি মাছ ধরা হয়, সেই যন্ত্রকে বলা হয় ফিশিং গিয়ার। আর ফিশিং ক্রাফট হলো এক ধরনের যান, যেটা মাছ ধরার কাজে বা মাছ ধরার যন্ত্র ব্যবহারের কাজে ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে ফিশিং ক্রাফট। আর ইউ ক্লিয়ার? স্যার Yes, তার sir. মানে ক্রাফটটা হলো ফিশিং গিয়ার গুলোকে বহন করবে, এরকম কি?
এক্স্যাক্টলি তাই। আচ্ছা ফিশিং গিয়ার হচ্ছে মাছ ধরার যন্ত্র, আর ফিশিং ক্রাফট হচ্ছে মাছ ধরার যন্ত্র অপারেট করার জন্য যে নৌকা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফিশিং ক্রাফট। নট অনলি নৌকা, ইট উইল বি ভেলা অর যে কি বলা যায়, কলার যে ভেলা আছে না, বাঁশের ভেলা, এগুলো ক্রাফট হতে পারে। ঠিক আছে, ওকে। আমরা এখানে কি কি দেখবো আজকে, এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো, বা আমরা এই চ্যাপ্টারটা বা ফিশিং ক্রাফট নিয়ে কেন আলোচনা করব? কারো কোনো আইডিয়া আছে? why we study about fishing craft? স্যার, আমরা মানে একটা নদী বা সমুদ্রের কোন অঞ্চলে কোন ক্রাফটটা নিয়ে গেলে মাছ ধরার জন্য সুবিধা হবে, বা আমরা সেখানে কি কি যন্ত্রপাতি ইউজ করে মাছগুলো ধরতে পারবো ওই ক্রাফটটাতে, সেই জন্য স্যার ক্রাফটের উপর পড়া জরুরি স্যার। রাইট। এর বাইরেও আমরা যখন সমুদ্রে গেছি মাছ ধরতে, আমি কোন ক্রাফট নিয়ে যাব বা কোন যান নিয়ে যাব এটা চিন্তা করতে হবে। আমি কত কিলোমিটার যাব, আমি 100 কিলোমিটার ভিতরে ঢুকে গেছি সমুদ্রে, আমি যদি নৌকা নিয়ে মাছ ধরতে যাই, সমুদ্রের একটা ধাক্কা এসে তো আমার নৌকাটা ডুবাই দিবে, তাই না? আমাকে কোন ক্রাফট কোথায় নিয়ে যাওয়া যাবে এগুলো জানা যাবে, ও যেটা বললো আর কি। তো আমরা কি কি দেখবো এখানে, আমরা ফিশিং ক্রাফট কি, ফিশিং ক্রাফটের ইম্পর্টেন্ট কি, ট্রলার, সাইনার, ড্রেজার, ডিজাইন অফ ভেসেল, ফ্যাক্টরি শিপ বা মাদার শিপ, টার্গেট ফিশ, ট্রাশ ফিশ, ঘোস্ট ফিশিং, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। খুব দ্রুততার সাথে আলোচনা করব। এর মধ্যে আমাদের ট্রলার নিয়ে আলোচনা শেষ হয়ে গেছে। ট্রলার তোমরা সবকিছু জেনে গেছো। ট্রলার কি, ট্রলার কিভাবে অপারেট করা হয়, ট্রল নেট কি তোমরা জেনে গেছো। আর ফিশিং ক্রাফট আমরা আলোচনা করব। এখানে আর দুটা জিনিস আমরা আছে, দেখো, সেইনার আর ড্রেজার, এই দুটা কি পরিচিত মনে হচ্ছে? জি স্যার, টানা হয় নৌকার জি, স্যার। মাধ্যমে। ড্রেজার টানা হয় না, ড্রেজেস না স্যার, টানা হয়। সেইনার খননের ক্ষেত্রে সেইনার, শোনো বলি, আমি সেদিন বলেছিলাম সেই ড্রেজার নেট। ব্যবহার করে তাকে ড্রেজ ব্যবহার করে তাকে ড্রেজার বলা হয়। না না না, সেদিন আমরা পড়েছিলাম সেইন নেট, মনে আছে? পার্ট জি স্যার, সেইন জি নেট, স্যার। ল্যাম্পারা নেট, জি স্যার। সেইন নেট। ওই সেইন নেট অপারেট করার জন্য যে সকল ফিশিং ক্রাফট ইউজ করা হয় সেগুলোকে বলা হয় সেইনার। সেইন নেট, পার্ট আচ্ছা সেইন নেট বা সেইন নেট অপারেট করার জন্য যে সকল ফিশিং ভেসেল ইউজ করা হয় তাদেরকে বলা হয় সেইনার। যেমনটা ট্রল নেট অপারেট করা হয় তাদেরকে বলা হয় ট্রলার। ড্রেজেস সেদিন বলেছিলাম, হ্যান্ড ড্রেজেস, বোট অপারেটেড ড্রেজেস, কাদার উপর দিয়ে টানা হয়। এই ড্রেজেস গুলো অপারেট করার জন্য যে ফিশিং ভেসেল ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় ড্রেজার। ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। আমরা আমাদের পয়েন্টে চলে যাই। ফিশিং ক্রাফট কি? ফিশিং ক্রাফট কিছুই না, সিম্পল। ফিশিং ক্রাফট অর ফিশিং ভেসেল ইজ এ বোট অর শিপ। এটা হতে পারে কি, এঙ্গেজিং ইন ফিশারিজ, মানে ফিশিং ক্রাফট হলো একটা ফিশিং ভেসেল যেটা সাধারণত ফিশিং করার কাজে ব্যবহার করা হয় বা এই সংযুক্ত থাকে। এটা যদি তোমরা এখান থেকে দেখো, এখানে বলা আছে যে it can be engaged in the activity of catching freshwater or marine fishes in aquaculture, in management or other activities such as in preservation of fish and investigation or inspection of water body. এখন শুধুমাত্র যে ফিশিং ক্রাফট মাছ ধরার কাজে ব্যবহার হবে এমন না, এটা বিভিন্ন ধরনের মাছের সোর্স বা ইনভেস্টিগেট করতে বা অ্যাকোয়াকালচার বা ম্যানেজমেন্ট করতেও ব্যবহার করা যেতে পারে। ওকে, আমি বাংলা ভাষায় বলি, fishing craft is one type of fishing vessel which is used to operate the fishing gears to catch fish. এটা যদি তোমরা তোমাদের ভাষায় বলো, ফিশিং ক্রাফট হচ্ছে সে সকল মাছ মানে নৌকা বা ফিশিং ভেসেল, মাছ ধরার যান, যেগুলোর সাহায্যে ফিশিং গিয়ার অপারেট করে নদী সমুদ্রে মাছ ধরা হয়। লিখতে পারবে এটা তোমাদের ভাষায়? জি স্যার। এখানে এখানে যা আছে এটা দিতে হবে না, ঠিক আছে? ওকে, আমরা ইম্পর্টেন্স কি, এই ফিশিং ক্রাফট নিয়ে কেন স্টাডি করব? আমরা অলরেডি এটা জেনেছি যে কেন স্টাডি করব, কারণ আমাদের ল্যান্ডিং সেন্টার কোথায়। আমি এমন ক্রাফট দিয়ে মাছ ধরলাম, মাছটা তো আমার তীরে আনতে হবে বা ল্যান্ডিং সেন্টারে আনতে হবে। সেই ল্যান্ডিং সেন্টারে যদি আমি জাহাজে করে মাছ ধরি সেটা তো আর আসবে না, ল্যান্ডিং সেন্টার গুলো সাধারণত সরু হয়, তাহলে আমাকে সেখানে ছোট নৌকা নিয়ে আসতে হবে। অনেকগুলো বিষয় কনসিডার করে আমাকে ফিশিং ক্রাফটটা নির্বাচন করতে হয়, যেগুলো তোমাদের আমি আলোচনা করলাম এর আগে।
আচ্ছা, আইডিয়াল ফিশিং ক্রাফট এটা একটা ডিজাইন, মানে ফিশিং মাছ ধরার নৌকার আইডিয়াল একটা ডিজাইন। এটা তোমাদের ছবিটা আঁকা শিখতে হবে, ঠিক আছে? একটা বোটের জেনারেলাইজড বোটের ছবি আঁকা শিখতে হবে। এখানে ছবিটা দেওয়া আছে, বোটের নৌকার ছবিটা তোমরা আঁকবা। তোমার দেখো এখানে নৌকার উপরেরটা কি বলে, ডেক বলে না? ডেক চিনো? স্যার বসাটা নৌকার যে উপরের পোর্শন সেটাকে বলা হয় ডেক। সেই ডেকটা কিন্তু মাছ ধরার নৌকার ক্ষেত্রে পাটাতন দেওয়া থাকে। সেই পাটাতনের কয়েকটা ডিভিশন থাকে, এক একটা মাছ ধরার জন্য নিচের দিকে গর্ত থাকে। সেগুলো তোমার আলাদা আলাদা ভাবে মানে তোমার সেগুলোতে মাছ রাখা হয়। তো এখন নিচের দিকে তো নরমালি একটা থাকে তোমার যে অর্ধচন্দ্রাকৃতির থাকে, যাতে পানি ইজিলি কেটে যেতে পারে, ডুবে না যেতে পারে, পানির যে প্লবতা সেটাকে ঠেলে যেতে পারে। তো তোমরা জেনারেলি এটা ছবিটা একটু শিখবা, এটাতে জানার কিছু নাই, শুধু ছবিটা শিখবা। আইডিয়াল একটা ফিশিং ক্রাফট, আইডিয়াল ফিশিং ক্রাফটের এই ছবিগুলো তোমরা দেখবা, ঠিক আছে? বুঝতে পেরেছো কি? স্যার জি স্যার। স্যার হ্যাঁ বলো। একটা কোশ্চেন করব স্যার। আচ্ছা, এই যে ফিশিং ক্রাফট গুলো, এগুলো স্যার ডিজাইন কারা করে স্যার? ইঞ্জিনিয়াররা? মানে কিভাবে কি চলবে এটা? ফিশিং ক্রাফটের ডিজাইন ইঞ্জিনিয়াররা করে, বড় ধরনের যেগুলো সেগুলো ইঞ্জিনিয়াররা করে। কাঠের নৌকার তার ডিজাইন ইঞ্জিনিয়াররা করে না, এগুলো সাধারণত মিস্ত্রিরাই করে। কিন্তু যখন ট্রলার অবশ্যই ইঞ্জিন থাকলে সেটা ইঞ্জিনিয়ার লাগবে। এখন নৌকার উপর যখন মেশিন বসানো হয়, অবশ্যই সেই মেশিনটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনে বসানো হয়। ওকে, তোমরা এখানে এখন অনেকগুলো বোর্ড দেখতে পাচ্ছ। অপারেশনের উপর ভিত্তি করে আমরা বোর্ডকে প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি। অপারেশনের উপর ভিত্তি করে, মানে কাজের উপর ভিত্তি করে, কি কি কাজ বা অপারেট করা হয় কিভাবে, তার উপর ভিত্তি করে ফিশিং ক্রাফটকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্র্যাডিশনাল ফিশিং ক্রাফট আর মডার্ন বা কমার্শিয়াল ফিশিং ক্রাফট। ট্র্যাডিশনাল ফিশিং ক্রাফটের মধ্যে আছে ডিঙ্গি নৌকা, চান্দি নৌকা, কুশা নৌকা, সাম্পান নৌকা, র্যাফট। ডিঙ্গি নৌকা, চান্দি নৌকা, কুশা নৌকা, সাম্পান নৌকা, র্যাফট মানে ভেলা। ডিঙ্গি নৌকা ছোট ছোট নৌকা দেখছো মনে হয়, ডিঙ্গি নৌকা দেখছো না? জি স্যার জি স্যার ডিঙ্গি নৌকা, চান্দি নৌকা, পোষা নৌকা, সাম্পান নৌকা, ওরে সাম্পানওয়ালা, ওই সেই সাম্পান নৌকা। তো এদিকে র্যাফট, ভেলা, এগুলো হলো ট্র্যাডিশনাল ফিশিং ক্রাফট। মডার্ন ফিশিং ক্রাফট হচ্ছে ট্রলার, সেইনার, ড্রেজার, লং লাইনার। লং লাইনার কি? লং লাইনার হচ্ছে একটু আগে আমি বললাম লাইন ফিশিং। লাইন ফিশিং করতে যে সকল মেকানাইজড ফিশিং ভেসেল ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় লং লাইনার। ওকে, এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আছে? তোমাদেরকে এগুলো প্র্যাকটিক্যালি বানাইতে হবে, আমি প্র্যাকটিক্যালি দিয়ে দিব। নৌকা এক একজনকে এক একটা বাসা থেকে বানাই নিয়ে আসতে হবে, এটার জন্য মার্ক থাকবে 10 মার্ক। কথা বুঝতে পেরেছো? স্যার এটা তো অনেক কঠিন স্যার। কাঠ দিয়ে শুধু নৌকা না, কাউকে জাল বানাইতে হবে, কাউকে নৌকা বানাইতে হবে, কাউকে ওই যে দার্কি বানাইতে হবে বাঁশ দিয়ে, কাউকে আমতা বানাইতে হবে। এগুলো এলাকা থেকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে বানায়। এটার জন্য 10 মার্ক থাকবে। প্র্যাকটিক্যালি এই কোর্সের সাথে এটা করতে হবে। এটা তোমাদের আমি দিয়ে দিব, আগামী সপ্তাহ থেকে আমি প্র্যাকটিক্যাল ক্লাস নিব। তখন আমি এগুলো কাকে কোনটা আইডি অনুযায়ী ভাগ করে দিব, যার তকদিরে যেটা পড়বে তাকে সেটা বানাই নিয়ে আসতে হবে, ঠিক আছে? স্যার জালটা মানে কি দিয়ে করবো মানে ওইটা? জাল ছোট করে বানাবা, যেমন গিলনেট যদি পড়ে ছোট গিলনেট বানাই নিবা একটা এলাকা থেকে, অথবা বাজারে কিনতে পাওয়া যায়, ছোট সাইজের কিনে নিবা, বেশি বড় না, 2-4 হাত হলেই হবে, জাস্ট টেমপ্লেট। ওকে স্যার। ওকে, আমরা এখন আমাদের একটা মডার্ন ফিশ ট্রলারে, এতক্ষণ ধরে ট্রলার নিয়ে অনেক হিস্ট্রি করলাম। একটা ট্রলারে কি কি ফ্যাসিলিটি থাকা দরকার, একটা আধুনিক ট্রলার যে ট্রলারটা ডিপ সিতে মাছ ধরতে যায়, সেই ট্রলারটাতে কি কি ফ্যাসিলিটি নিয়ে যেতে হয়, তোমাদের একটু ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা দেই বা জ্ঞান দেই, বা তোমার এখানে একটু মানে অ্যাজ এ ফিশারিজ গ্রাজুয়েট হিসেবে এটা জানা দরকার। তুমি যদি একটা ট্রলার মানে মানে ডিজাইন করতে চাও, তাহলে এই জিনিসগুলো মাথায় রেখে ডিজাইন করতে হবে। যেমন একটা ট্রলারের ক্ষেত্রে প্রথমে কি লাগবে, ট্রলারের একটা বডি লাগবে, তার মানে নৌকার একটা বডি লাগবে, বড় নৌকার, এটা তো লাগবেই। এখানে যেটা লাগবে, ট্রল নেটটাকে তখন তুমি বিভিন্ন বডির পরে যে এটা অপারেট করার জন্য একটা ইঞ্জিন লাগবে, সেটা অবশ্যই হাইলি মেকানাইজড হতে হবে, একটা মানে হর্স পাওয়ার ভালো হতে হবে, ইঞ্জিনের ক্ষমতা ভালো হতে হবে, ঠিক আছে? ইঞ্জিনটা যেন সমুদ্র তীরবর্তী অঞ্চল থেকে ডিপ সিতে সহজে যেতে পারে, দ্রুততার সাথে, মানে মাছের যে গতি,
মাছ যে গতিতে চলে তার থেকেও যেন বেশি গতিতে চলতে পারে। এখন মাছ কি গতিতে চলে, ট্রলার কি গতিতে চলবে, এটা তোমাদের জানতে হবে। এটা জানার জন্য তোমাদের আধুনিক ট্রলার গুলোতে এখন রাডার সেট করা থাকে। রাডার ইকো সাউন্ডার, ইকো সোনার, ক্যামেরা, ভিজুয়াল ক্যামেরা, আন্ডার ওয়াটার ক্যামেরা সেট করা থাকে। এগুলো মাছ দেখে দেখে মাছের পিছনে ট্রলার দিয়ে তাড়া করতে হয়। যে মনে করো সমুদ্রে একটা মাছের ঝাঁক যাচ্ছে, সমুদ্রে সাধারণত মাছ কিভাবে থাকে, ঝাঁক আকারে থাকে, এখানে কিন্তু একটা দুটো মাছ থাকে না। এগুলোকে কি বলা হয়, একটা মাছের ঝাঁককে কি বলা হয়? স্কুল অফ ফিশ। ফিশ স্কুল। এই ফিশ স্কুল গুলো যখন দেখা যায়, মনে করো তুমি একটা ট্রলার নিয়ে সমুদ্রে যাচ্ছ, তোমার সামনে দিয়ে একটা ইলিশের ঝাঁক যাচ্ছে, তুমি এটা কিভাবে বুঝবা? এটা বোঝার জন্য যেটা করতে হবে, তোমার ট্রলারের নিচে একটা ক্যামেরা সেট করা থাকবে, আন্ডারগ্রাউন্ড ক্যামেরা। সেই ক্যামেরা কি করবে, এবং রাডার সেট করা থাকবে। আমাদের একটা চ্যাপ্টার আছে নেভিগেশন, এখানে একটা নেভির পুরা চ্যাপ্টার একটা আছে আমাদের নেভিগেশন, আমি পড়াবো এটা। সেখানে আমি রাডার কিভাবে কাজ করে, সোনার কিভাবে কাজ করে, আন্ডার ওয়াটার ক্যামেরা কিভাবে কাজ করে, সেখানে ডিটেলস আলোচনা করব। আজকে শুধু জানে রাখো মডার্ন ফিশ ট্রলারে কি কি থাকতে হবে তোমাকে। তাহলে কি থাকবে, নেভিগেটরি ইনস্ট্রুমেন্ট গুলো থাকতে হবে। নেভিগেশন কি, জাহাজ চালানোর জ্ঞান বা সমুদ্রের ভিতরে জাহাজ পরিচালনার জ্ঞানকে বলা হয় নেভিগেশন। তো সেই নেভিগেশন করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট, স্যাটেলাইট, রাডার, ইকো সাউন্ডার, ইকো সোনার, এগুলো থাকতে হবে। এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমি তোমাদের পরের ক্লাসে এগুলো দেখাবো। এখন যেটা তোমার বলি, একটা মডার্ন ফিশ ট্রলারে কি কি ফ্যাসিলিটি থাকতে হবে। প্রথম ফ্যাসিলিটি হলো একটা ইঞ্জিন থাকতে হবে, হাই স্পিড ইঞ্জিন, ঠিক আছে। দ্বিতীয়ত হলো সেখানে তোমার ম্যান পাওয়ার যারা থাকবে তাদের অপারেশনের জন্য, তাদের বসবাসের জন্য ঘর থাকতে হবে, তাদের স্যানিটারি কন্ডিশনের জন্য টয়লেট থাকতে হবে, তাদের পানির সুপেয় পানির ব্যবস্থা থাকতে হবে, তাদের খাওয়া দাওয়া রান্না করার কিচেন থাকতে হবে, তাদের যাবতীয় ম্যানেজমেন্ট থাকতে হবে ঘুমানোর জন্য, কারণ ট্রলার দীর্ঘদিন 3 মাস 2 মাসের জন্য মাছ ধরতে যায়। এটা গেল হিউম্যান ফ্যাসিলিটি। এরপরে ফিশ যে ধরবা সেই ফিশের ফ্যাসিলিটি লাগবে। মাছ ধরার পরে মাছটাকে তুলবা যে একটা ডেক লাগবে, হাইলি স্যানিটাইজ একটা ডেক, যেখানে কোনো ধরনের জার্ম থাকবে না। নেটটা তুলে মাছ যদি ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয় তাহলে সে মাছটা পচে যাবে দ্রুত। সেজন্য একটা হাইলি স্যানিটেশন মেজার নিতে হবে। যেখানে মাছ তুলবা একটা ডেক লাগবে, সেই ডেকের পরে মাছটাকে ওয়াশিং ফ্যাসিলিটি লাগবে। ওয়াশিং ফ্যাসিলিটির পরে ট্রলারে তোমার আইস রুম লাগবে, ফ্রিজিং রুম লাগবে, যেখানে মাছটাকে সংরক্ষণ করবা, ঠিক আছে। এর বাইরে ট্রলারকে অপারেট করার জন্য নেভিগেটরি ইনস্ট্রুমেন্ট ব্র্যাকেটে স্যাটেলাইট, রাডার, সোনার, ইকো সাউন্ডার, ইকো রেঞ্জার, এইগুলো লাগবে, ঠিক আছে। এই মোটামুটি আধুনিক ট্রলারের ফ্যাসিলিটি। আমি যেগুলো বললাম, যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে একটা আধুনিক ট্রলারে কি কি ফ্যাসিলিটি থাকতে হবে, পয়েন্ট আকারে এই 10-15টা নাম লিখে দিলেই হবে, ঠিক আছে। আবারও বলছি যে একটা আধুনিক ট্রলারে কি কি ফ্যাসিলিটি থাকতে হবে, শুধু পয়েন্ট করে নামগুলো লিখে দিতে হবে। আমি এ পর্যন্ত যেগুলো বললাম, যে ম্যান পাওয়ারের জন্য কি কি ফ্যাসিলিটি, ফিশের জন্য কি কি ফ্যাসিলিটি, আর নেভিগেশনের জন্য কি কি ফ্যাসিলিটি, শুধু নামগুলো আলাদা আলাদা করে লিখে দিলে নাম্বার পাওয়া যাবে। ক্লিয়ার? ওকে, দ্যাটস অল। বলো কার কি প্রশ্ন আছে এখন? স্যার এই অধ্যায়টা কি এতটুকুই? জি এতটুকুই। ওকে স্যার। কি ভালো লাগেনি? ভালো লাগছে? জি স্যার। ভালো না লাগলেও লাগাই দেবে, কিচ্ছু করার নাই। স্যার সইতেও ফিশিং পারি না, ফ্যাসিলিটি সইতেও পারি গুলো আরেকটু মানে একবার করে বলবেন? ফিশিং ফ্যাসিলিটির মধ্যে হচ্ছে মানে ফিশের ফ্যাসিলিটি যেগুলো, যেমন আইস রুম লাগবে, ডেক লাগবে, একটা ওয়েল ডেকোরেটেড ডেক। ডেক মানে কি, যা পাটাতন, যেখানে মাছটাকে তোলা হবে। ক্রেন থাকবে, ক্রেন দিয়ে মাছটাকে তোলা হবে। মাছটাকে ওয়াশিং ফ্যাসিলিটি থাকতে হবে, মাছটাকে আইসিং ফ্যাসিলিটি থাকতে হবে, স্টোরেজ ফ্যাসিলিটি থাকতে হবে, মানে ফ্রিজার থাকতে হবে বা আইস রুম থাকতে হবে, এরকম আর কি। এরপরে তোমার হিউম্যানের জন্য তো বললাম, আর ইকুইপমেন্ট তো বললাম। স্যার বরফ কত রকমের সেটা তো বলেন না আমাকে। বরফ কত বুঝে প্রকার নাই? জিজ্ঞেস করলেন যে স্যার, তখন আমি যাচ্ছি। বললেন যে বরফ কত প্রকার। ও আচ্ছা, এটা একটা সেটা হচ্ছে তোমাদের একটু জানা রাখা ভালো। আমরা সাধারণত মাছ সংরক্ষণের জন্য যে সকল বরফ ইউজ করি, সে বরফ সাধারণত 3 ধরনের হয়। একটা হচ্ছে ব্লক আইস, আর একটা ফ্ল্যাক আইস, আর একটা টিউব আইস। ব্লক আইস, ফ্ল্যাক আইস, টিউব আইস। ব্লক আইস হচ্ছে সাধারণত এগুলো বড় বড় ব্লক করা হয়, মানে
ফ্রিজের ভিতরে তোমার সাধারণত কোনো একটা টিনের শীটে ব্লক বানায়, সেই ব্লকটাকে তোমার ফ্রিজে ঢোকাইলে বড় বড় ব্লক তৈরি হয়, 20 কেজি 30 কেজি 50 কেজি ওজনের, মানে তোমার ওই 50 কেজি ওজনের ওই যে তোমার যে 20 কেজি বা 20 থেকে 50 কেজি ওজনের বরফ তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে ব্লক আইস। আর ফ্ল্যাক আইস হচ্ছে সাধারণত পাতলা পাতলা আইস, যেটা সাধারণত বম্বে সুইটস এর পটেটো ক্র্যাকারস এর মতো হয়। বম্বে সুইটস এর পটেটো ক্র্যাকারস চিপস দেখছো না, সেই বম্বে সুইটস এর পটেটো ক্র্যাকারস এর যে চিপস, সেই চিপস এর মতো হয় ফ্ল্যাক আইস। আর টিউব আইস হলো টিউবের মতো হয়, লম্বা লম্বা, এগুলো ভেঙে ভেঙে ব্যবহার করা হয়। আর ফ্ল্যাক আইসটা হলো ফ্ল্যাক আইসটা সাধারণত পাতলা, এটা হাত দিয়ে ভাঙা যায়। ব্লক আইসটা মেশিন দিয়ে গুঁড়া করতে হয় বা ক্রাশ করতে হয়। টিউব আইসটাও ভাঙতে হয়। আর ফ্ল্যাক আইসটা হাত দিয়ে বাড়ি দিয়ে ভাঙা যায়। ফ্ল্যাক আইসটা সাধারণত মেশিন দিয়ে প্রডিউস করা হয়, এটা হলো হাত দিয়ে ঝুরা করা হয়। এখন কথা হচ্ছে কোন আইসটা বেটার ফর ফিশ? ব্লক আইসটার থেকে ফ্ল্যাক আইসটা বেটার, কারণ কি তোমরা জানো যে আইসটা মাছের বডির গায়ে লেগে থাকে, সেটা যদি শক্ত থাকে তাহলে পানির ঝড় মানে পানি বের হতে হতে একসময় সেখানে পিন তৈরি হয়, এই পিনটা মাছকে অনেক সময় ক্ষত করতে পারে। সেজন্য ব্লক আইসটা ভালো না। ব্লক আইস তুমি মনে করো ছোট ছোট খন্ড করে দিলা, যেটা আমাদের বাজারে যে কাজটা করা হয়, দেখবা যে মাছের চারপাশ দিয়ে বড় বড় আইস দিয়ে রাখছে, মাছ গলে গলে বরফ গলে গলে সেখানে পিনের মতো তৈরি হয়েছে, ফলে সেখানে দেখবা যে মাছের বডির উপরে অনেক সময় ক্ষত পড়ে। আর ফ্ল্যাক আইস হলো অনেক জুড়া আইস, এটা ইজিলি হাত দিয়ে ঝুরা করে মাছের চারপাশ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে? এটা এই জন্য বেটার দেন ব্লক আইস। কি কথা বুঝতে পেরেছো তোমরা? জি স্যার, ক্ষত হয় না তো এটা। ঠিক আছে, তোমাদের আজকের মতো ক্লাস এখানে। পরবর্তী ক্লাস কবে আছে সেটা নিয়ে আমাদের রমজানে কিভাবে শিডিউল হবে সেটা নিয়ে হবে। আর আমি এই দুইটা শীট তোমাদের আমাকে তোমাদের সিআর একটু দাও, মেইল আইডিটা দাও। জি স্যার, দিয়ে দিব স্যার। আমাকে মেইল আইডিটা মেসেজ করে দাও, আমি পাঠিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।